আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। স্বাগতম জানাচ্ছি জয়কলে আয়োজিত আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা মিশন ডি ইউনিট ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট রেখে আমরা যে বি ইউনিটের যে প্রিপারেশনটা ফ্রিতে পড়াবো সেই ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা বাংলা দ্বিতীয় ক্লাসটি করব। এই দ্বিতীয় ক্লাসটিতে দেখতে পাচ্ছ অপরিচিতা, প্রতিদান, নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানানের নিয়ম, এগুলো আমরা পড়বো। এবং তোমাদের সাথে আজকের ক্লাসটা নিয়ে আছে আমি মার্জানি খান অন্তর। আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আজকে প্রথমেই একটু লাইভ ক্লাসটা শুরুর পূর্বে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে লাইভ ক্লাসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তারপর আমরা লাইভ ক্লাসটা শুরু করব এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত আছো এই বিষয়টা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে আমরা খুব চমৎকারভাবে আজকে আমাদের যে টপিকটা বাংলা বানানের নিয়ম, অপরিচিতা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে খুব সহজভাবে বাংলা বিচিত্রার আদলে কিন্তু পড়বো। সো একটু সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং আমরা ক্লাসটাতে ইতিমধ্যে আমরা লাইভে চলে আসছি। একটু আমাকে জানাতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমরা অনেকেই সংযুক্ত হয়ে গেছে, একটু আমাকে জানাতে হবে যে সবকিছু যদি ওকে থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করব। এবং তোমাদের আজকের এই ক্লাসটা বিভাগ পরিবর্তন ইউনিটের যারা পরীক্ষা দিবা, অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা, সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা কার্যকর। সো এখানে আমরা যদি একটু আমি প্রথম থেকে যদি একটু দেখাই, আমাদের আজকে লেকচার 2 এ অপরিচিতা গল্প, প্রতিদান, নত্য সত্যবিধান এবং বাংলা বানানের নিয়ম। সো এই যে সকল বিষয়, এই বিষয়গুলো আমরা আজকে খুব চমৎকারভাবে এবং সহজভাবে এই তোমাদের যে লেকচারটা আছে এটা আমরা একদম শেষ করে দিব। সো আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা সবাই একটু আমাকে এই জিনিসটা একটু জানাতে হবে এবং লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। এবং শেয়ার করে দেওয়ার মাধ্যমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আজকের ক্লাসের যে পিডিএফ, এটা আমরা আমাদের জয়কলির পেজে যদি তুমি নক দাও তাহলে আমরা এই পিডিএফটা দিয়ে দিব। এবং এট দ্য সেম টাইম আমাদের যে জয়কলির যে বাংলা বিচিত্রা বইটি আছে, এই বাংলা বিচিত্রা বইটি কিন্তু তোমরা পেয়ে যাবা যদি সর্বোচ্চ শেয়ার করতে পারো এবং আজকের ক্লাসটা যদি একদম মনোযোগ সহকারে যদি তোমরা করতে পারো। সো আমি ক্লাসটা শুরু করতেছি তাইলে, ঠিক আছে? বরিশাল থেকে, রংপুর থেকে আমি একটু কমেন্টগুলো 1 মিনিট একটু সময় নিব, তোমাদের সময় কমেন্টগুলো একটু পড়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের সাথে সংযুক্ত আছো, বরিশাল থেকে অনেকে আমাদের সাথে লাইভ ক্লাসটা দেখতেছো। সো আমরা আজকে আমাদের যে বাংলা দ্বিতীয় লেকচারটি শুরু করতেছি। সম্রাট মোড়ল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাদের বাংলার যে লেকচারটা, এই লেকচারটায় প্রথম আমাদের পড়তে হবে অপরিচিতা। অপরিচিতা যে গল্পটা, এই গল্পটা তোমরা প্রত্যেকেই পড়ে আসছো। আমি জানি না আমার এই ক্লাসটা হয়তো বা এইচএসসি অনেক স্টুডেন্ট দেখতেছো, সো তাদের জন্য কিন্তু এটা কার্যকর। সো এই অপরিচিতা গল্পের মধ্যে আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কয়টা ছোট গল্প আছে তার মধ্যে অন্যতম একটা শিক্ষণীয় ছোট গল্প হচ্ছে অপরিচিতা। এবং এই অপরিচিতা গল্পটার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম তোমরা জানো, ভানু সিংহ। সো ভানু সিংহ ছদ্মনাম, ওনার ছদ্মনামগুলো কবি সাহিত্যিকরা বিভিন্ন কারণে ব্যবহার করতেন। অনেক ক্ষেত্রে তাদের নিজেদের নাম ছদ্ম মানে এটা গোপন করার মাধ্যমে তারা সামাজিক যে বিভিন্ন প্রতিকূলতা কিংবা শাসকদের যে প্রতিকূলতা সেখান থেকে কিন্তু বাঁচার চেষ্টা করতেন। যেমন আমরা জানি শামসুর রহমান, উনি আসলে শামসুর রহমান মজলুম আদিব এই ছদ্মনামে কিন্তু লিখতেন। সো আমরা এখানে বেশি যাব না, আমরা জাস্ট জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ। আমরা একটু যাই পরবর্তীতে অপরিচিতা গল্পে কি আছে। অপরিচিতা গল্প পড়ার আগে আমাদের যে জিনিসটা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু দেখাই। অপরিচিতা গল্পে বেশ কিছু টপিক এখানে আমরা পড়বো। সো প্রথম যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আসলে কিছু উপাধি বর্জন করেন, সেটা হচ্ছে যে তাকে নাইটহুড উপাধি প্রদান করা হয় ব্রিটিশ কর্তৃক। যেটা আসলে নাইট মানে হচ্ছে যে আভিজাত, অর্থাৎ যারা অভিজাত শ্রেণীর, এলিট শ্রেণীর, তাদেরকে নাইটহুড উপাধিটা প্রদান করা হতো। সো তিনি এটা বর্জন করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে প্রতিবাদ স্বরূপ। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অপরিচিতা গল্পের উপযোগ্য বা মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে যৌতুক প্রথার বিরুদ্ধে যে আমাদের একটা সম্মিলিত চেষ্টা কিংবা এই যে একটা কুসংস্কার, সামাজিক যে একটা বেদি, এই বেদি থেকে আমরা উত্তরণের পথ আমরা দেখতে পাই অপরিচিতা গল্পে। এখানে অপরিচিতা নামের যে বিশেষণটা আমরা দেখতে পাই, সেই বিশেষণের আড়ালে কল্যাণীর যে চরিত্রটা, সেই চরিত্র কিন্তু খুব সুন্দরভাবে তার সমস্ত জীবন ত্যাগের মাধ্যমে সে কিন্তু এই যে কুসংস্কার কিংবা সমাজের যে বেদিটা, এটা থেকে কিন্তু উত্তরণের একটা চেষ্টা সে কিন্তু করেছে। আচ্ছা, আমি তাহলে অপরিচিতা গল্পটা তোমরা প্রত্যেকেই পড়েছো, আমাকে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো ফ্রেন্ডসদের মধ্যে। এবং আমি আবার বলতেছি, লাইভ ক্লাসটা যদি শেয়ার করতে পারো তাহলে তোমরা প্রত্যেকেই এই বাংলা বিচিত্রা বইটা পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই অপরিচিতা এই যে আজকের যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু তোমরা নিজে একদম মোবাইলের মধ্যে পড়তে পারতেছো। সো এই অপরিচিতা গল্পের মধ্যে আমরা দেখতে পাই চরিত্রের বিভিন্ন দিক, বিশেষ দিকের মধ্যে অনুপম ছিল, তারপরে এটার কেন্দ্রীয় চরিত্র কল্যাণী ছিল, অনুপমের মামা ছিল এবং এখানে শম্ভুনাথ সেন ছিলেন, যিনি আসলে এখানে খুব একটা পার্সোনালিটির
প্রকাশ করেন। সো এখানে অনুপমকে যদি আমরা প্রথমে একটু দেখি যে অনুপম আসলে কি, অনুপম সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা একটা নায়ক। সো আমরা একটু অনুপমের প্রথম ক্যারেক্টারটা একটু দেখবো যে অনুপম আসলে কি কি করতো। অনুপমকে প্রথমে বলা হয়েছে, আমি নিজে বলি যে আসলে অনেকটা লাল মূলার মতো, ঠিক না, অনেকটা দেখতে সুন্দর কিন্তু তার ভেতরে আসলে ওই রকম কোনো যোগ্যতা কিংবা গুণ ছিল না। এবং এট দ্য সেম টাইম তাকে বলা হয় পার্সন উইদাউট পার্সোনালিটি, তার কিন্তু কোনো ব্যক্তিত্ব ছিল না, যার ফল কিন্তু সে পেয়েছে। এবং অনুপমকে তুলনা করা হয়েছিল মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে। সো পরীক্ষাতে যদি আসে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করা হয়েছে অনুপমকে, এখানে মাকাল ফল এবং শিমুল ফুল আসলে কি মনে রাখতে হবে। মাকাল ফল বলতে বোঝানো হয়েছে, সরি শিমুল ফুল বলতে বোঝানো হয়েছে অনুপম সুন্দর ছিল, অনুপম দেখতে আসলে সুন্দর ছিল, সুদর্শন ছিল। আর এট দ্য সেম টাইম তাকে মাকাল ফল বলা হয়েছে, তার একটু তেলে এখানে ওকে। আর তাকে মাকাল ফলের সাথে কেন তুলনা করা হয়েছে, কারণ মাকাল ফলটা তোমরা দেখছো যে অনেকটা লাল রঙের একটা ফল, লাল রঙের একটা ফল, এটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে আসলে এটা আসলে কোনো গুণই নাই। সো অনুপমকে আসলে বলা হয়েছিল সুন্দর, সে আসলে শিমুল ফুলের মতো সুন্দর, কিন্তু গুণের দিক দিয়ে সে ছিল আসলে একটা মাকাল ফল, মানে যোগ্যতা ছিল না, তার যোগ্যতাহীন, ঠিক আছে, তার কোনো যোগ্যতা ছিল না। তারপর বলছিল তাকে অন্নপূর্ণার কোলে গদাননের ছোট ভাইয়ের সাথে সদৃশ্য তুলনা করা হয়েছে। গদাননের ছোট ভাই মানে হচ্ছে যে কার্তিক দেখতেও কিন্তু সুদর্শন ছিল। অন্নপূর্ণা মানে হচ্ছে যে দেবী দুর্গা, তোমরা জানো। এগুলো যখন পড়বা তখন কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো কনফিউশন তোমরা রাখবা না। সবগুলো জিনিস খুব খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো খুব চমৎকারভাবে সুন্দরভাবে তোমরা কিন্তু পড়বা। এবং এই আমি তোমাদেরকে রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু খুব চমৎকারভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের যে বাংলা বিচিত্রা আছে এই বইটার মধ্যে কিন্তু তোমরা গোছানোভাবে পেয়ে যাবা। অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23 বছর, বর্তমান বয়স 27 বছর। তারপর বিবাহ যাত্রার পাথে ছিল এখানে কি লেখা আছে মস্ত হাতি, অনুপম অপরিচিতা গল্পের গল্পকথক। এবং জানো যে অপরিচিতা গল্পটা উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে। উত্তম পুরুষের জবানি মানে হচ্ছে যে অনুপম নিজে এটা বলছে, ঠিক আছে। সো উত্তম পুরুষ মানে হচ্ছে যে আমাদের যে ফার্স্ট পারসন যেটা আছে আর কি, ঠিক আছে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এই টাইপের। আচ্ছা, একটু লাইভ ক্লাসটা কারা কারা শেয়ার করো না একটু আমাকে জানাও। লাইভ ক্লাসটা কারা কারা শেয়ার করো না একটু জানাও। আর লাইভ ক্লাসটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করে আমরা এখানে পিডিএফটা দেওয়ার কিন্তু তোমাদেরকে চেষ্টা করবো। আজকে আমাদের যে লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসের সবচেয়ে আকর্ষণ হচ্ছে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করার মাধ্যমে জয়কলি বাংলা বিচিত্রা বইটা পেয়ে যাবা, যদি তোমরা স্ক্রিনশটটা আমাদের জয়কলি পেজে যদি তোমরা দাও। এবং এট দ্য সেম টাইম তোমাদেরকে যে জিনিসটা দিব সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা আমরা তাইলে একটা কাজ করি, আমরা একটু পরবর্তীতে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সবাই একটু দ্রুত সংযুক্ত থাকো লাইভ ক্লাসটাতে এবং লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো। আমাদের এখানে যে জিনিসটা তোমরা করবা সেটা হচ্ছে যে ওকে, আর তোমাদের পড়াশোনার প্রস্তুতি কিরকম এটা একটু জানাও, তোমাদের পড়াশোনার প্রিপারেশনটা কিরকম সেটা আমাকে একটু জানাও, যে তোমরা আসলে কোন বিষয়গুলোতে একটু তোমাদের প্রবলেম বেশি ফেস করতে হচ্ছে, ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে অন্তর। সো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্বপ্ন দেখো তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে তোমাদের অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কারণ এখানে লিমিটেড আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে সবাই পরীক্ষা দিবে, কিন্তু চান্স কিন্তু সবাই পাবে না। সো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে চান্স পাওয়ার জন্য অবশ্যই এমন কিছু করতে হবে যেটা অন্য 8-10 জন করতেছে না, কারণ তুমি চান্স না পাওয়ার জন্য কিন্তু আরো 5-10 জন 20 জন 100 জন কিন্তু পড়াশোনা করতেছে। এই বিষয়টা মনে রাখবে এবং নিজের যে দায়িত্বটা আছে এই দায়িত্বের সাথে কখনো ফাঁকিবাজি করবে না, ঠিক আছে। ওকে, আমাকে একটু জানাও তোমাদের কমেন্টগুলো আমরা একটু দেখতে পাই। ইংলিশ 0%, বাকি সব ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ডান ভাইয়া, শেয়ার ডান। ওকে ঠিক আছে, ফাইন। ওকে ঠিক আছে, আমরা যদি লাইভ ক্লাসটা শেয়ার করে থাকি তাহলে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের বাকি যে সলিউশনটা আছে এখানে যাব। অপরিচিত গল্পটা কারা কারা পড়ছো একটু আমাকে জানাও। অপরিচিত গল্পটা তোমরা প্রত্যেকেই পড়েছো কিনা একটু এই বিষয়টা আমাকে জানাবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা অপরিচিত গল্পের বাকি যে চ্যাপ্টার, বাকি যে টপিক এখানে একটা আমরা যাই। এখানে দেখতে পাই কল্যাণীর চেহারাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো বা কল্যাণীকে অনেকভাবে তোমরা আসলে অনুমান করেছিলে, কিংবা তোমাদের ইমাজিনেশনের কল্যাণী একটা চরিত্র ছিল। সো সেই চরিত্রটা কিরকম ছিল একটু তোমরা দেখো। খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, খুবই বাস্তববাদী একটা চরিত্র। এবং এই কল্যাণী চরিত্রের বেশ কিছু জিনিস আমরা এখন দেখবো। কল্যাণীর সাথে অনুপমের বিয়ে না হওয়ার কারণ হচ্ছে
মামার যে হীন মানসিকতা, অর্থাৎ মামা যে অনুপমের যে মামা ছিল তাকে আমরা বলতে পারি কুয়োর ব্যাঙের মতো। তার মনে হইতো যে এই কুয়োটাই তার কাছে একদম দুনিয়া, এর বাইরে আসলে কেউ কিছু জানে না, কেউ কিছু মানে না, কেউ কিছু বুঝে না, দুনিয়ার সব জিনিস সেই জানতো, সেই মানতো। তার অনেকটা ওই রকম চিন্তাধারা ছিল, যার কারণে তা এটার বলি হতে হয়েছে কার, বেচারা ভাগ্নেকে। ঠিক আছে, আচ্ছা তোমরা অনেকেই লাইভ ক্লাসটা শেয়ার করো না, আমরা একটু এমসিকিউ সেকশনে যাব, যার কারণে তোমাদের এমসিকিউ সেকশনে যদি আমরা যাই তাহলে তোমরা দেখতে পাবা অনেকগুলো এমসিকিউ আমরা এখানে সলভ করব, এবং এট দ্য সেম টাইম কিন্তু তোমাদের এই জিনিসটা এনগেজমেন্টটা বেশি হবে। সো এনগেজমেন্টের জন্য আমরা অবশ্যই আমরা এমসিকিউ যাব। তার আগে তোমরা একটু এই পার্টটা একটু দেখো যে অনুপমের যে আসলে আকর্ষণ ছিল, কিংবা যাকে পাওয়ার জন্য সে আসলে সারা জীবন অপেক্ষা করতে রাজি ছিল, সেই কল্যাণী আর কি কি গুণ ছিল। কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15 বছর, বর্তমান বয়স 19 বছর। বর্তমান বয়স 19 বছর না, বর্তমানে 119 কিংবা তারও বেশি হতে পারে, কারণ গল্পটা অনেক আগের লেখা। কল্যাণীর বাবার নাম হচ্ছে সোমনাথ বাবু, যিনি পেশায় একজন উকিল ছিলেন। কল্যাণীর নারী শিক্ষায় ব্রত হওয়ার কারণ মাতৃভূমির প্রতি ভালোবাসা, নারীর প্রতি মমত্ববোধ এবং সংসারের স্বপ্নভঙ্গ। সো এখানে কল্যাণী যে চরিত্রটা আছে এটাকে আমরা একদম অনুপমের বিপরীত ক্যারেক্টার কিন্তু রাখতে পারি। অনুপমকে যদি আমরা বলি যে পার্সন উইদাউট পার্সোনালিটি, কল্যাণীকে বলতে পারি এ পার্সন ইজ ফুল অফ পার্সোনালিটি। কল্যাণী মানুষটার ক্ষেত্রে এমন একটা ছিল, ধরো যে এত শক্ত ব্যক্তিত্বের অধিকারী এবং এত বাস্তববাদী চরিত্র, যার কারণে সে কিন্তু পরবর্তীতে অনেক অফার পাওয়া সত্ত্বেও সে কিন্তু অনুপমকে বিয়েটা পরবর্তীতে করে নাই। আর আমরা একটু সামনের দিকে আগাই, তোমরা এইগুলো সবগুলাই তোমরা অনেকেই পড়েছো। পরবর্তীতে তোমরা দেখো এখানে অনুপমের মামা নিয়ে কথা বলা হয়েছে। অনুপমের মামা নিয়ে যদি কথা বলা হয় তাহলে যে জিনিসটা প্রথমে আসবে সেটা হচ্ছে যে উনি আসলে অনেক লোভী একটা মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? অনেক লোভী একটা মানুষ ছিলেন। অনুপমের আসল অভিভাবক তার মামা, অনুপমের মামা তার চেয়ে 6 বছরের বড় ছিল, এটা আমরা একটু মনে রাখবো। অনুপমের মামা তাদের সংসারকে ফলগুর বালির মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন। এটা যে জিনিসটা কি, ফলগু হচ্ছে ভারতের গয়া, অর্থাৎ ভারতের যে গয়া অঞ্চল, এই অঞ্চলে একটা নদী, এবং এই নদীটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যখন তুমি বালিটা সরাবা তখন নিচ থেকে পানি প্রবাহিত হবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি অনুপমের মামাকে যদি কনভিন্স করতে পারো তাহলে তার ফ্যামিলিতে তুমি যে কোনো জিনিস পেয়ে যাবে। এরকমটাই অনুপম বুঝিয়েছে যে তিনি আসলে তাদের যে সংসারটা এটাকে ফলগুর বালির মতো নিজের অন্তরে শুষিয়া লইয়াছে। তুমি যখন বালুটা সরাবা পানি পাবা, মামাকে যখন তুমি কনভিন্স করতে পারো তখন তোমার যে কোনো জিনিস তুমি পেয়ে যাবা, এরকম আর কি। পুরো গল্পে তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা সম্পূর্ণ চতুর মানুষ। মনে রাখবা চালাক এবং চতুরের মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে? সো এই হিসেবে আমরা দেখতে পাই মামার অস্থি মজা, একদম হৃৎপিণ্ডে হাড়ে হাড়ে কি ছিল, হাড়ে হাড়ে তার টাকার প্রতি একটা আসক্তি ছিল। আসক্তি বানানটা একটু খেয়াল রাখবো। আজকে কিন্তু আমরা বানান নিয়ে কথা বলবো, আমরা বানান নিয়ে অনেক আমাদের কনফিউশন, অনেক প্রবলেম। সো এই সবগুলো কনফিউশন কিন্তু আমরা দূর করব। লোভী প্রকৃতির মানুষ অনুপম, জি ভাইয়া পড়েছি, শেয়ার করেছি, স্ক্রিনশট কই দিব, স্ক্রিনশট আমাদের জয়কলের পেজে দিবা। যারা যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করো নাই একটু শেয়ার করে রাখো। অডিয়েন্স এত কম কেন আমি আসলে বুঝতে পারতেছি না, তোমরা আসলে কি চাচ্ছ? তোমরা কি আসলে এমসিকিউ চাচ্ছ? যদি এমসিকিউ চাও তাহলে বলো, এমসিকিউ আমরা সলভ করি, সবাই তাহলে ক্লাসটা করবেন, তাই তো? তারপর আমরা একটু দেখি অনুপমের মামার মধ্যে কি ছিল। অনুপমের মামা যে ধরনের বেহাই পছন্দ করেন, তেজহীন, মানে কোনো তেজ থাকবে না। বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক না কেন কোনো তেজ থাকতে পারবে না। তার কথা হচ্ছে যে তিনি আসলে সবকিছুতে ডোমিনেট করবেন। যার টাকা নেই অথচ টাকা দিতে কসুর করবে না, যাকে শোষণ করা যাবে। দেখছো আমি বলছিলাম না যে ডোমিনেট করা যাবে। বয়স বেশি হইলো কল্যাণীকে মামার পছন্দের কারণ হচ্ছে পণের টাকার প্রতি ভীষণ লোভ, অর্থাৎ তাকে কি করছিল, পণ দিছিল অনেক, মানে অনেক যৌতুক দিছিল। এটার জন্য তার অনেক আসলে পছন্দ হয়েছিল। বাবার একমাত্র উত্তরাধিকার বলে সোমনাথ, মানে বাবার একমাত্র উত্তরাধিকার মানে হচ্ছে যে কল্যাণী তার বাবার একমাত্র মেয়ে ছিল, যার কারণে মামা, এই লোভী মামা তিনি মনে করছেন যে না, এই মেয়েকে যদি বিয়ে করে আনতে পারি তাহলে তার সম্পূর্ণ সম্পত্তি কিংবা যে উত্তরাধিকার সূত্রে সবকিছুর মালিক হবে কি, অনুপম। তারপর কি দেখি, তারপর অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী হলো তার মামা। তো মামার এখানে বেশ কিছু আমরা জিনিস দেখতে পেলাম। এবার একটু আসো অপরিচিতা গল্পের আমরা উৎসটা এবং এইটার যে পাঠ পরিচিতা এটা আমরা একটু জানবো। অপরিচিতা গল্পে কি দেখতে পাই? অপরিচিতা গল্পটার উৎস হচ্ছে যে প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। এটা এমসিকিউ আকারে আসে। সো তোমরা এমসিকিউ আকারে যখন পড়বা তখন এইটা একটু মনে রাখবো, মাসিক সবুজপত্র পত্রিকায়। সালটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। সারসংক্ষেপ হচ্ছে যে অপরিচিতা গল্পে এই যে অপরিচিতাটা একটা বিশেষণ, এই বিশেষণের আড়ালে প্রকাশ পেয়েছে একটা বলিষ্ঠ ব্যক্তিত্বের, মানে শক্ত মানসিকতার অধিকারী নারীর কাহিনী। তার নাম হচ্ছে কল্যাণী, যে অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পটার চাইতে কিন্তু এই অপরিচিতা গল্পটা একটু ব্যতিক্রম, ঠিক আছে?
এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের কথা বলা হয়েছে, এগুলো তোমরা দেখলেই পারবা, আমরা এখানে দেখছি না, এটা তোমরা অনেকেই হয়তো বই পড়েছো। সো অপরিচিতার গল্পের মধ্যে এখানে আমরা যে জিনিসটা আবার দেখতে পাই সেটা হচ্ছে পরবর্তীতে, দেখো পরবর্তীতে আমি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করি, যে অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গ্রন্থ, গল্পের কত অনুপম, 20 শতাব্দীর দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, এগুলো রিডিং তোমরা নিজেরাই পারো। আর আমি তো তোমাদেরকে প্রথমে এটার একটা জিস্ট বলেই দিলাম যে আসলে অপরিচিতা গল্পটা কোন প্রেক্ষাপটে লেখা। তো আমরা একটু যাই পরবর্তীতে দেখি, আমরা এখানে তোমাদের জন্য যেটা রাখবো সেটা হচ্ছে যে আসো কিছু এমসিকিউ আমরা সলভ করি। বলো, আমাকে বলো যে অপরিচিতা গল্পে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে সবসময় কে জিতবেন? অর্থাৎ যখন কোনো সম্বন্ধের জিনিস আসবে, যখন কোনো খাবারের জিনিস আসবে, আমরা অনেক সময় দেখবো যে ভাই বোনদের মধ্যে যখন খাবারের জিনিস আসবে কিংবা কোনো একটা ভালো জিনিসের কথা আসবে, তখন ওই 3-4 জন ভাই বোনের মধ্যে একজন কিন্তু সবার আগে এগিয়ে যায়। সো এইটাই বলছেন যে সম্বন্ধের দিক থেকে বা যেখানে কোনো একটা সম্পর্কের কথা বলা হবে, এখানে সবসময় এই লড়াইয়ে সবসময় কে জিততে চাইতেন? কল্যাণী, মামা, বিনোদা, হরিশ। অপশন 4টা অপশনের মধ্যে কি হবে একটু আমাকে বলো, সবাই বলো। মামা, ও মামা ঠিক আছে, ভেরি গুড। জাকারিয়া হোসেন, তামান্না ইসলাম, উম্মে আহসান, সবার কমেন্ট এখানে পড়া সম্ভব না, কিন্তু তারপর আমি এখানে যতটুকু দেখলাম তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছো মামা। সঠিক উত্তর কি? এই বুদ্ধির লড়াই সবসময় কে জিততে চাইবেন সেটা হচ্ছে মামা। পরবর্তীতে আমরা যাব অনুপমের বিয়েতে বা বিয়ে বাড়িতে শেখরাকে সাথে আনা হয়েছিল কেন? শেখরা মানে কি বুঝতো? শেখরা মানে হচ্ছে যে আসলে স্বর্ণের কাজ টাজ করে, এইগুলা ওজন টোজন মাপে কিংবা মোটামুটি ভাবে এই স্বর্ণ রিলেটেড কাজগুলাই করে। সো শেখরাকে সাথে নিয়ে কখনো দেখছো যে কোনো বিয়ে বাড়িতে শেখরাকে সাথে নিয়ে গেছে? না, নর্মালি গাড়ির যে চালক, গাড়ির ড্রাইভার তারা যান, কিন্তু শেখরাকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বরযাত্রী হিসেবে নেওয়া হয়েছিল। বাড়ির লোক বলে গহনা পরখ করতে, পরখ মানে হচ্ছে নির্ণয় করতে যে গহনাটা আসলে খাঁটি নাকি আসলে নকল। চিন্তা করো, একটা মানুষের মন মানসিকতা কতটুকু নিচু হলে সে শেখরাকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে যায়, ভাগ্নের বিয়েতে। গাড়ি চালাতে হবে না, বাড়ির লোক হবে না, বরযাত্রী হবে না, গহনা পরখ কিংবা নির্ণয় করতে যে আসলে এটা আসল নাকি নকল। ঠিক আছে, সো এটা আশা করি তুমি উত্তরটা দিতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, অনুপমের মামার সঙ্গে মা এক যুগে হাসলেন কেন? অনুপমের মামার সঙ্গে মা এক যুগে কেন হাসলেন? তারা হাসছেন কারণ হচ্ছে এই বিয়ের খবর শুনে না, বিয়ে একটা সুন্দর জিনিস, এটার খবর শুনে হাসবেন না। পাত্রীপক্ষের দুর্দশা, এটা হবে না। বিয়েতে ছেলের খুশি, অনুপম খুব বেশি একটা খুশিও হয় না, কিন্তু বেচারা বিয়ে করতে পারছে, এইটাই তার জন্য এনাফ। কিন্তু এখানে আসলে পাত্রীপক্ষের যে দুরবস্থা, এই কল্পনা করে তারা একটা পৈশাচিক আনন্দ পেয়েছেন যে আসলে আমরা এত মানুষ নিয়ে যাব, এই বরপক্ষকে সামলাতে কনের পক্ষের একটা নাজেহাল অবস্থা হয়ে যাবে। সো এইটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। সো তোমরা আসলে এটার উত্তরটা দিতে পারবা যে অনুপমের মামার সঙ্গে মা একযোগে হাসলেন, এটা কারণটা হচ্ছে ওয়েট এটা কারণটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে যে পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে। সো এটা পারছো কিনা একটু আমাকে জানাও। আমরা একটু পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, অনুপমের বিয়েতে বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম কি বলে অভিহিত করছে? অনুপম যে বিয়ে বাড়িতে গিয়েছিল, দেখো সে যখন বিয়ে বাড়িতে যায় তখন গিয়ে দেখে যে অনেক বাজনা হইতেছে, অনেক গান বাজনা হইতেছে। তো এই গান বাজনাগুলো দেখে অনুপমের কি মনে হয়েছে? অনুপম তখন মনে করছে যে এটা আসলে কোনো কারণে অনেক গানের সঙ্গীত ঐকতান না, এটা কোনো কারণে সরস্বতীর সঙ্গীত না, এটা কোনো কারণে বিকট শব্দ হইতেছিল, কিন্তু তার কাছে মনে হয়েছে যে এটা বর্বর কোলাহল। অর্থাৎ এইখানে যে এত শব্দ, এত কোলাহল, এত মানুষ গেছে, এত গাড়ি ঘোড়ার শব্দ, তো এটাকে অনুপম একটু নিরস মানুষ, সে বলছিল যে এটা আসলে বর্বর কোলাহল। সো এটার উত্তরটাও তোমরা আশা করি দিতে পারছো। আমরা একটু পরবর্তীতে যাব, বিয়ে বাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না? বিয়ে বাড়িতে যখন প্রবেশ করছে তখন এই বিয়ে বাড়ির যে আয়োজনটা, এই আয়োজনটা কিংবা ডেকোরেশন যেটাকে আমরা বলি, সো ডেকোরেশনটা দেখে কে খুশি হন নাই? তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে এটার উত্তরটা তোমরা দিতে পারবা যে আসলে বিয়ে বাড়িতে যখন প্রবেশ করা হয় তখন মামার অনেক আগে থেকে অনেক প্ল্যান ছিল যে বিয়ে বাড়ি অনেক সাজানো থাকবে, অনেক তারা আয়োজন করবে, অনেক খরচ করবে, কিন্তু যখন তারা যায় তখন দেখে যে নিতান্ত মধ্যম রকমের একটা আয়োজন হয়েছে। এই জন্য এই যে লোভী মামা, সে কি করছে? সে আসলে খুশি হইতে পারে নাই। সে কি করছে? বিয়ে বাড়িতে প্রবেশ করে তার মুখটা একটু কালো হয়ে গেছে। সেটা মামা তোমরা পারবা। অপরিচিত গল্প, অনুপমের বিয়ের আয়োজন কেমন ছিল? অনুপমের বিয়ের আয়োজন কেমন ছিল জানো? নিতান্ত মধ্যম রকমের, একদম সাদামাটাও না, নিম্নমানেরও না, আবার খুব বেশি জমকালোও না।
তাদের আয়োজনটা ছিল নিতান্ত মধ্যম রকমের। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমরা একটু পরবর্তীতে যাই, আমাদের পরবর্তী প্রশ্নটায়, পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দেখব অপরিচিতা গল্পে কার মুখে কোনো কথা নেই, কার মুখে কোনো কথা ছিল না, বলো। লেখক কল্যাণী, শম্ভুনাথ নাকি বিনু দাদার? বিনু দাদা খুব আটসাট রকমের মানুষ, তিনি আসলে ওইরকম ভাবে বেশি নাক গলাতেন না আমার মতো। সো অপরিচিতা গল্পে কার মুখে কোনো কথা নেই, এটা যখন বলা হয়েছিল তখন আসলে শম্ভুনাথ সেনের মুখে কোনো কথা ছিল না, ঠিক আছে? সেটা আমরা একটু মনে রাখবো। পরবর্তীতে আমরা একটু যাই যে বাবাজি এইবার এইদিকে একটু আসতে হচ্ছে, এই উক্তিটি কার? তোমরা যদি পড়ে থাকো তাহলে তো এটা নিঃসন্দেহে পারবা যে বাবাজি সম্বোধন করছিল কাকে? অনুপমকে। এবং অনুপমকে যদি বাবাজি সম্বোধন করে তাহলে কে সম্বোধন করবে? তার শ্বশুর। তো তার শ্বশুর কে ছিল? শম্ভুনাথ বাবু। তো এখানে উত্তরটা হবে শম্ভুনাথ বাবু, যে বাবাজি এবার এইদিকে একটু আসতে হচ্ছে, এটা বলছিল আসলে শম্ভুনাথ বাবু। কেন বলছিল? কারণ তার মামা দেখা যাচ্ছে যে বলতেছিল যে যে কন্যার যে গহনাগুলো আছে এগুলো মানে বিয়ের আসর থেকে কন্যার গা থেকে এই গহনাগুলো খুলে আনতে হবে, এবং খুলে এনে তিনি এটা শেখরা, তাদের যে নিজস্ব শেখরা নিয়ে আসছিল তাদের মাধ্যমে পরীক্ষা করাবেন বা পরখ করাবেন। তো তখন শম্ভুনাথ বাবু একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে যে আসলে কি বলতেছে এগুলো। একটা মানুষ বিয়েতে আসছে, আসার পরে সে কিরকম ছোট মানসিকতা, সে বলতেছে যে না, যে বিয়ে হওয়ার আগে কন্যার গায়ের যে গয়নাগুলো আছে এগুলো চেক করার জন্য, ঠিক আছে? এই কাজ কিন্তু তোমাদের কেউ ভুলেও করো না বিয়ে শাদিতে গেলে। এবং আরেকটা কথা মনে রাখবা, এই কাজ যারা করতে পারে, যে মামা এবং চাচা সম্প্রদায়, এদেরকে বিয়ে বাড়িতে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে অবস্থা কিন্তু অনুপমের মতো হবে। তো এখানে মনে রাখবা এই বাবাজি এইবার একটু এইদিকে আসতে হচ্ছে, এটা বলছিল শম্ভুনাথ বাবু। কাকে বলছিল? অনুপমকে বলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এরকম একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসে। ওকে ফাইন, এইবার আমরা প্রতিদান কবিতা পড়বো জসিমউদ্দিনের। সো প্রতিদান কবিতাটা যখন আমরা পড়বো, আমার হল কিন্তু কবি জসিমউদ্দিন হল, ঢাকা ইউনিভার্সিটির কবি জসিমউদ্দিন হল। সো এই প্রতিদান কবিতাটা আমরা এখন পড়বো। এই প্রতিদান কবিতা জসিমউদ্দিনের একটা ছদ্মনাম আছে, সেটা হচ্ছে যে তজম্বর আলী। তজম্বর আলী, ঠিক আছে? তাকে বলা হয় পল্লী কবি। সো আমি মনে করি না যে একজন কবিকে আসলে পল্লী কবি, নাগরিক কবি এই কবিতে বলা যায়। একজন কবি আসলে তিনি সামগ্রিকভাবে একজন কবি, এবং তিনি তার লেখার মাধ্যমে তিনি যে কোনো সেক্টরে যাবেন, ঠিক না? তো এই প্রতিদান কবিতায় জসিমউদ্দিন আমাদেরকে যে জিনিসটা বোঝাইছেন, কবি জসিমউদ্দিন, তিনি বলছেন যে আমাদের রিপ্লাইটা কিরকম হবে। এটা মেসেজের রিপ্লাই না, এটা হোয়াটসঅ্যাপের রিপ্লাই না। এই রিপ্লাইটা হচ্ছে যে একজন মানুষ আমাদের সাথে যে ব্যবহারটা করবে, আমরা ইন রিপ্লাই বা ইন রিটার্ন তাকে কি দিব, সেইটার প্রতিদানটাই কিন্তু আমাদের এই কবিতার আলোচ্য বিষয়। সো প্রতিদান কবিতায় আমরা দেখতে পাই প্রথম শুরু হয়েছে আমার ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিয়া কাঁদিতে বেড়াই যে মরে করেছে পর। অর্থাৎ তিনি প্রথম লাইনে দেখো একটা কত উদার মন মানসিকতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, যে আমার ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার ঘর। যে তার ঘর ভাঙেন তিনি তার ঘর বেঁধে দেন। হ্যাঁ, আমরা কি করি, একজন যদি আমাদেরকে কোনো মানে একটা খারাপ কথা বলে, এটাকে আমরা একদম মানে ডিপ্রেশনে চলে যাই, আমরা আসলে মানে কি করি, মানে নিজের কাজ করতে পারি না। সো মনে রাখবা, যদি তোমাকে কেউ কোনো খারাপ কথা বলে, কটু কথা বলে, এটাকে তুমি আসলে ফুয়েল হিসেবে নিবা, এবং এটা তাকে আসলে ওই রকম ভাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়ার দরকার নাই, তুমি তোমার সফলতার মাধ্যমে তাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারবা। সো আমি একটু জানাবো, গুড মর্নিং কেন সজীব, নুসরাত জাহান পায়েল, আসসালামু আলাইকুম, মেঘলা আকাশ, আটের কো অনেকেই কমেন্ট করছো, আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাই নাই, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা উত্তর করে যাচ্ছ, এই জন্য তোমাদের সবার জন্য শুভকামনা। যারা উত্তর সঠিক হচ্ছে না তাদের অবশ্যই নিজেদেরকে আরেকটু বেটার করতে হবে, আর পড়াশোনা করতে হবে, পড়াশোনার মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আবারও বলতেছি, আমাদের এই সকল বিষয় আমরা জয়কলির যে বাংলা বিচিত্রা, চমৎকার একটা বই, এই বইটার মাধ্যমে কিন্তু তোমরা সকল জিনিস কিন্তু পড়তে পারতেছো, এবং ভার্সিটি অ্যাডমিশন টাইমে কিন্তু এই জয়কলি বাংলা বিচিত্রা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং এট দ্য সেম টাইম আমরা আজকের ক্লাসটাতে যারা সর্বোচ্চ বেশি রেসপন্স করবা, তারা কিন্তু জয়কলি পেজে যোগাযোগ করে আমাদের যে জয়কলি বিচিত্রা বইটা আছে এটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবা। তো আমরা একটু দেখি প্রতিদান কবিতাটা। বলা হয়েছে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিনের রচিত মানব প্রীতি বিষয়ক একটা কবিতা। মানুষের প্রতি প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি আসলে রিপ্লাই, প্রতিদান কি রকম হবে সেটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ তিনি এখানে আমাদেরকে দিয়েছেন। কবিতাটির বিষয়বস্তু হচ্ছে যে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে একটা প্রীতিময়, একটা সম্প্রীতি, একটা সুন্দর অবস্থান, একটা সহাবস্থান তৈরি করা, এটা কিন্তু এই প্রতিদান কবিতার আলোচ্য বিষয়। প্রথম লাইনটা ছিল আমার ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি বাদি তার ঘর। কবিতাটির মূল লাইন 18টি, কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। সো আমাদের এখানে অনেক জিনিস আমাদের পড়া লাগবে না। প্রতিদান কবিতার কিছু এমসিকিউ এবং এইটার যে সারমর্মটা আছে এটা আমরা একটু দেখি। সারমর্ম কি বলছে একটু দেখো তো। প্রতিদান নামকরণটির মধ্যে নিহিত রয়েছে, এটার ভেতরে একটা অর্থ রয়েছে। অন্তর্নিহিত অর্থটা হচ্ছে যে
পরার্থপরতার কথা। পরার্থপরতা মানে কি? পরের উপকার করা, অর্থাৎ আমার যে ক্ষুদ্র স্বার্থটা আছে, আমার যে ক্ষুদ্র বা ছোট স্বার্থটা আছে, এই ক্ষুদ্র স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমি যদি আরেকজন মানুষের বা মানব সম্প্রদায়ের বৃহৎ একটা স্বার্থ করতে পারি, তাহলে আমার এই ক্ষুদ্র স্বার্থটাকে আমি বিসর্জন দিব, আমি ত্যাগ করব। ঠিক আছে, সো এইটাই আমাদের জন্য রিপ্লাই বা আমাদের জন্য একটা মেসেজ ছিল যে কেউ যদি আমাদেরকে এরকম ভাবে কোনো জিনিস ট্রিট করে, আমরা আসলে তাকে কি করব না, আমরা তার সাথে ওই উদ্যত ব্যবহারটা আমরা করব না। ঠিক আছে, আচ্ছা, তো সারমর্মটা এটা তোমাদের হোমওয়ার্ক। আমি এইখানে একটা স্ক্রিনশট নিতে পারো। আমি সারমর্মটা খুব বেশি পড়াবো না, কারণ তোমরা এখানে দেখালাম যে টেক্সটটা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো বা এটা আমরা পরবর্তীতে পড়াবো। হ্যাঁ, জয়কলি বাংলা বিচিত্রা বইটা আছে, তো এটার সারমর্মটা তোমরা এখানে পড়বা। আমি তো বলেই দিলাম সারমর্মটা ছোট করে। কবি কাকে আপন করতে, আমাদের প্রশ্নগুলো একটু আমরা সলভ করি। আসো প্রশ্নগুলো সলভ করি। কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? বন্ধুকে, আত্মীয়কে, পরকে, পরোপকারীকে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, লাইনটা এরকম ছিল, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে কি করছে? পর, অর্থাৎ যে কি করছে? তাকে দূরে ঠেলে দিছে, তাকেই তিনি বেকুল হয়ে থাকেন তাকে আপন করে নেওয়ার জন্য। কবিতাটা তো অনেকটা এরকম। সো যদি বলা হয় কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান, সেটা হচ্ছে যে পরকে। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এডমিশন টাইমে তোমরা কবিতা যেগুলো আছে এই কবিতাগুলো ভালো করে পড়বা। নট নেসেসারি যে তোমরা মুখস্থ করতে হবে, মুখস্থ করা লাগবে না, কবিতা একদম মুখস্থ করা লাগবে না। কিন্তু যখন তুমি একটা কবিতা ভালো করে পড়বা, প্রতিদিন ধরো যে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট একটা কবিতা বা 2টা কবিতা পড়বা, তখন এমনিতেই এই কবিতার যে ভিতরের অংশগুলো এগুলো কিন্তু তোমাদের মাথায় কিন্তু গেঁথে যাবে। ঠিক আছে, আমরা একটু পরবর্তীতে দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে কবি দিগল রজনী কিভাবে কাটান? কবি দিগল রজনী, দিগল রজনী শব্দের অর্থ কি জানো? দিগল রজনী মানে হচ্ছে যে দীর্ঘ রাত, দিগল মানে হচ্ছে যে দীর্ঘ, আর রজনী মানে হচ্ছে যে রাত। সো কবি বলছে যে কবি দিগল রজনী কিভাবে কাটান, মানে দীর্ঘ রাত তিনি কিভাবে কাটান? দীর্ঘ রাত তিনি ঘুমিয়ে কাটান তোমাদের মতো, নাকি জেগে কাটান, নাকি কেঁদে কাটান, নাকি গান গেয়ে কাটান? রাতের বেলা অনেকে দেখবা যে গান গায়। সো কবি কি এরকম ভাবে গান গাইতেন? অবশ্যই এই অপশনটা হবে না, তিনি নিশ্চয়ই ঘুমাতেন না খুব বেশি। কবিতার স্বার্থে তিনি বলছেন যে দিগল রজনী তিনি কি করেন? কেঁদে নাকি জেগে? সঠিক উত্তরটা কি হবে? একটু দ্রুত উত্তর দাও তোমরা, বলো। দিগল রজনী তিনি কি করেন? ওকে, ঠিক আছে, কাঁদেন না তিনি, আসলে খুব বেশি একটা ওই যে আমাদের মনের যে এত দুঃখ কষ্ট এটা আসলে তাকে ছুঁতো না, তিনি আসলে দিগল রজনী জেগে থাকেন। পরবর্তীতে যাবো আমরা 10 নম্বর প্রশ্ন। কবি দিগল রজনী কার জন্য জাগেন? কবি দীর্ঘ রাত কার জন্য জাগতেন? যে কবির ঘর ভেঙেছে, যে কবির ঘুম কেড়ে নিয়েছে, যে কবির ঘুম হরেছে। তোমরা দেখবা যে লাইনের মধ্যে দেওয়া আছে যে কবির ঘুম হরেছে। হরেছে মানে কি জানো? হরেছে মানে হচ্ছে যে হরণ করা। হরেছে শব্দটা আসছে হরণ করা থেকে আসছে। হরণ করা মানে হচ্ছে যে কেড়ে নেয়া। সো দিগল রজনী কার জন্য জাগেন? দিগল রজনী কার জন্য জাগেন? যে কবির ঘুম হরেছে। হ্যাঁ, সঠিক উত্তর এটাই। ঠিক আছে, এটা সঠিক উত্তরটা দিতে পারছো আশা করি। আমি প্রত্যেকের কমেন্ট এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো বা পড়তে পারতেছি না, কারণ আমরা এখানে আজকে আমাদের যে মিশন ডি ইউনিট, মিশন বি ইউনিট, এই বি ইউনিটের যে লেকচার 2 এটা আমাদেরকে শেষ করতে হবে। এখানে অপরিচিতা গল্পটা আমরা পড়লাম, প্রতিদান কবিতাটা পড়লাম, এবং এর পাশাপাশি কিন্তু আমাদের নক্ত এবং সত্যবিধান এবং বানান খুব গুরুত্বপূর্ণ কিন্তু 2টা টপিক এখানে রয়েছে। সো আমাকে একটু তোমরা আমাকে যে জিনিসটা জানাবা সেটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? কবি দিগল রজনী কার জন্য জাগেন? যে কবি ঘুম হরেছে। হরেছে মানে হচ্ছে হরণ করা। সো আমি আসলে আশা করবো যে তোমরা প্রত্যেকেই এই জিনিসটা বুঝতে পারছো। আমি একটু পরবর্তীতে যাব, আমাদের যে পরবর্তী লাইন, পরবর্তী যে প্রশ্নটা এটা আমরা একটু যাব। যে মোরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কি? যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে ফিরি আমি তার লাগি। সো এখানে কি হবে বলো? এক্সাক্ট লাইন কোনটা হবে? তোমাদের সামনে যদি বই থাকে, বই দেখেও আনসার করতে পারো। আর যেটা বললাম পরীক্ষাতে, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আগত প্রশ্ন, এটা হয়তো বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আগত প্রশ্ন। সো যাদের টার্গেট বিশ্ববিদ্যালয়ে পড়বা তাদের জন্য কিন্তু এই লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু পড়তে হবে, তাদের জন্য কিন্তু এই শব্দার্থগুলো, এই টিকাগুলো কিন্তু পড়তে হবে। তো এখানে বলছে যে মোরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কি? পথে পথে ফিরি তার লাগি, পথে পথে তার ফিরি লাগি। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কি হবে? একটু দ্রুত বলো, সবাই বলো। এটা অপশনটা কি হবে? একটু আমরা প্রত্যেকেই একটু দেখি, তোমাদের কমেন্টগুলো আমরা দেখতেছি। ওকে, আমরা পরবর্তীতে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন, এটার উত্তরটা কি হবে বলো, সবাই বলো। যে মোরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কি?
পথে পথে আমি ফিরি তার লাগে, পথে পথে আমি ফিরি তার লাগে, এইটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী প্রশ্ন এখানে, কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? বিষে ভরা বান মানে কি জানো? এটার আমি একটু ব্যাখ্যাটা দিই তোমাদেরকে। বিষে ভরা বান, বান মানে হচ্ছে যে বিষে ভরা বান মানে হচ্ছে কথা, বিষে ভরা বান মানে হচ্ছে কটু কথা। কটু কথা মানে হচ্ছে যে মন্দ কথা। আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের কোনো একটা ছোট কারণে আমাদেরকে বিভিন্ন ভাবে কারণে কিন্তু তারা আমাদেরকে কটু কথা বলে, আমাদেরকে মন খারাপ হওয়ার মতো কিছু বলে। সো এইটাই হচ্ছে যে বিষে ভরা বান। সো বিষে ভরা বান যদি বলা হয় তাহলে কি হবে বলেন? সঠিক উত্তরটা কি হবে? ওকে ঠিক আছে, বিষে ভরা বান। কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? তিনি তাকে দেন বুক ভরা গান। বুক ভরা গান দেন। আমরা বারবার বলতেছি প্রতিদান কবিতাটা কিন্তু এটা কিন্তু আর কিছু না, এটা জাস্ট আমাদের একটা রিপ্লাই থাকবে, আমাদের সবার প্রতি আমাদের একটা রিপ্লাই থাকবে, একটা ইন রিটার্ন আমরা কি করব, তাকে আমরা রিটার্ন স্বরূপ কি দিব? ভালো কথা দিব, ভালো কাজে দিব, নাকি তার মতোই ব্যবহার করবো, এটা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপর আমি একটু পরবর্তীতে যে জিনিসটা এখানে যাব সেটা হচ্ছে যে পরবর্তী প্রশ্নে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই পর্যন্ত ছিল। এবার আমরা ব্যাকরণ অংশে চলে যাব। সো ব্যাকরণ অংশে যাওয়ার জন্য সবাই প্রস্তুত কিনা একটু আমরা জানাই। ব্যাকরণের নত্ব এবং সত্যবিধান তোমরা প্রত্যেকেই পড়ছো কিনা একটু আমরা জানাই। ব্যাকরণের নত্ব এবং সত্যবিধান সবাই পড়েছেন কিনা একটু আমাকে জানাবেন। নত্ব এবং সত্যবিধান আমাদের এইচএসসি তে ছিল না, কিন্তু এটা আমাদের এডমিশনে থাকবে। সো নত্ব এবং সত্যবিধানের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা পাই, বুক ভরা গান, মেঘলা আকাশ, সাইয়েদ তালুকদার, অপদার্থ লেখক, অনেক সুন্দর একটা নাম দিছো তুমি, সোহাসিনী, ফাহিম আহমেদ, তামান্না ইসলাম। সো এখানে নত্ব এবং সত্যবিধানের প্রথম যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে নত্ব এবং সত্যবিধান জিনিসটা আসলে কি আমাদের জানতে হবে। নত্ব এবং সত্যবিধান জিনিসটা কি আমাদের জানতে হবে। সহজ করে জিনিসটা কি, নত্যবিধান মানে হচ্ছে যে মূর্ধন্য সম্পর্কিত বিধান, সম্পর্কিত নিয়ম, মূর্ধন্য সম্পর্কিত যত নিয়ম আছে। আর সত্যবিধান মানে হচ্ছে যে মূর্ধন্য তয় বয় মানে হচ্ছে যে সম্পর্কিত। সো এখানে আমরা লিখলাম মূর্ধন্য সম্পর্কিত নিয়ম। সো এখানে দেখেন নত্ব এবং সত্যবিধান কি আমরা একদম সহজ করে ফেললাম, মূর্ধন্য এবং মূর্ধন্য সম্পর্কিত নিয়মের সমষ্টি। এবং এটা কোন শব্দ হবে? এটা সর্বদা তৎসম শব্দ হবে। কি বললাম? তৎসম শব্দ হবে। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে যে নত্ব এবং সত্যবিধান কোন শব্দে ব্যবহৃত হয় বা কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? কেবল তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার একটু আমরা বুদ্ধি খাটিয়ে, এই তৎসম শব্দের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, আমরা বুদ্ধি খাটিয়ে বলি না কেন যে তৎসম মূর্ধন্য এবং মূর্ধন্য রিলেটেড যত শব্দ আছে 99% ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা আসলে তৎসম শব্দ। আমরা বলতে পারি না এটা যে মূর্ধন্য এবং মূর্ধন্য রিলেটেড যত শব্দ আছে সবগুলো শব্দ আসলে সংস্কৃত শব্দ কিংবা তৎসম শব্দ। তৎসমের আরেকটা নাম হচ্ছে সংস্কৃত শব্দ। ঠিক আছে, সো আমরা এটার উত্তরটা কিন্তু এইভাবে লিখতে পারি। সো নত্ব এবং সত্যবিধান আমি বেশি না, আমি আপনাদেরকে 3+3 মোট 6টা নিয়ম পড়াবো। এই 6টা নিয়মে ইনশাআল্লাহ হয়ে যাবে। বেশি জিনিস পড়া লাগবে না, পড়ার আগে আমরা জিনিসটা শর্ট করব। ঠিক আছে, ওকে। আমরা নত্ব এবং সত্যবিধানের মধ্যে পাই, নত্যবিধান হচ্ছে মূর্ধন্য সম্পর্কিত নিয়ম এবং সত্যবিধান মানে হচ্ছে যে মূর্ধন্য সম্পর্কিত নিয়ম। সো নত্যবিধানের যে প্রথম যে নিয়মটা, নত্যবিধানের নিয়মটার মধ্যে আমরা একটু লিখব যে নত্যবিধানের যে নিয়মটা আমি একটু বলি। নত্যবিধানের নিয়মটা হচ্ছে যে টবর্গীয় বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। টবর্গীয় বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। টবর্গীয় বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন আমরা লিখলাম টবর্গীয় বর্ণ কোনগুলো আছে, যেমন কণ্ঠ। টবর্গীয় বর্ণ হচ্ছে যে ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর পূর্বে সর্বদা কোন ব্যবহৃত হবে? মূর্ধন্য ব্যবহৃত হবে, কখনোই দন্তন্য ব্যবহৃত হবে না। আচ্ছা, আগে পড়ছি মনে নাই। আচ্ছা, আমরা একটু এইগুলোর প্রশ্নের সলভে আমরা যাব। একটু আমাকে জানাতে হবে যে এখানে যারা তোমরা ক্লাসটা করতেছো তাদের মধ্য থেকে নত্ব এবং সত্যবিধান এর আগে পড়েছো কিনা। তো এখানে একটু আমরা যে জিনিসটা দেখলাম, নত্যবিধানটা এখানে দেয়া হয় নাই। নত্যবিধানটা এই যে এই জায়গায়। আচ্ছা, এই যে নত্যবিধান। আচ্ছা, নত্যবিধানের প্রথমটা কি বললাম আমরা? প্রথম নিয়মটা বললাম যে টবর্গীয় বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। এবং এর পরবর্তীতে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে টবর্গীয় বর্ণের পাশাপাশি রি, র, মূর্ধন্য স, রেফ,
রিকার, এগুলোর পর সর্বদা কি হবে, সর্বদা কোন বর্ণ ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে। ন কিন্তু দুইটা, একটা হচ্ছে যে দন্তন্য আর একটা হচ্ছে যে মূর্ধন্য। সো এই যে রি র মূর্ধন্য স রেফ এগুলোর পরে সর্বদা কোন ন ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা একটা শব্দ লিখলাম ঋণ, আমরা একটা শব্দ লিখলাম ঋণ, এটার রি আছে, রি এর পরে কোন ন ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে। আমরা আরেকটা শব্দ লিখলাম হরিণ, হরিণ র আছে, র এর পরে কোন ন ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে। সো এই যে নিয়মটা আছে, এই নিয়মটা থেকে প্রশ্ন আসে নত্য এবং সত্য বিধান থেকে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই নত্য এবং সত্য বিধান থেকে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে। পরীক্ষাতে প্রশ্ন আসে বানানের প্যাকেটে বা বানানের মধ্য থেকে প্রশ্নটা আসে। ঠিক আছে, বানান থেকে যেভাবে প্রশ্ন আসে এইভাবে নত্য এবং সত্য বিধান থেকে প্রশ্ন আসে। মানে নত্য এবং সত্য বিধান আমাদের আলাদাভাবে পড়ার দরকার নাই, পড়ছি ভাই অল্প অল্প মনে আছে। ওকে, আমরা এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমরা একটু দেখি নত্য এবং সত্যবিধানের সামনে কি আছে। নত্য এবং সত্যবিধানের আরেকটা প্রশ্ন আসে, এই যে ছড়াটা আছে না 42টা শব্দ, এই 42টা শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে, এই 42টা শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো ফ্রেন্ডদের মাঝে, কারণ লাইভ ক্লাসটা শেয়ার করে রাখার মাধ্যমে তোমরা কিন্তু আজকে আমাদের যে বাংলা বিচিত্রা বইটা, এই বইটা কিন্তু তোমরা যদি নক দাও তাহলে ফেসবুক পেজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই পিডিএফ যেটা আছে, এই পিডিএফটার জন্য কিন্তু তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে এটার স্ক্রিনশটটা আমাদের পেজে কিন্তু তোমরা পাঠিয়ে দিলে এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবা। সো এখানে যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে রাখবা। কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়, এটা আসলে আমরা যখন এডমিশন টেস্ট দিই তখন এই যে 42টা শব্দ, এই 42টা শব্দ আমাদের মুখস্থ করতে বলা হইতো। তা আমি তোমাদের উদ্দেশ্যে বলবো মুখস্থ যদি নাও থাকে অ্যাটলিস্ট যাতে এটা তোমরা পড়তে পারো, অ্যাটলিস্ট এটা যাতে তোমাদের মনে থাকে। কারণ বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে অনেক সহজ সহজ বিষয়গুলো তোমার জন্য কঠিন লাগতেছে। তো এই কঠিন জিনিসটা তো তোমার জন্য আরো বেশি কঠিন লাগবে, কিন্তু এটাকে সহজ করে পড়া যায়। তুমি যদি প্রতিদিন যদি 5টি করে শব্দ যদি এখান থেকে পড়ো ঘুমোতে যাওয়ার আগে, তাহলে কিন্তু তোমার এইটা শেষ করতে তোমার কিন্তু 7-8 দিন সময় লাগবে। তো আমি সবাইকেই বলি যে এটা যখন পড়বা তখন একবারে পড়া মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, আমি একটু পরবর্তীতে এটা একটু পড়ে শোনাই। তোমরা হয়তো এটা পড়েছো যে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, মানে এই শব্দগুলোতে স্বভাবতই মানে কি, মানে এগুলোতে বাই বর্ণ বা ইন বর্ণ এগুলো মূর্ধন্যই ব্যবহৃত হয়, এগুলোতে কখনোই দন্তন্য ব্যবহৃত হয় না। ঠিক আছে, এই জন্য বলা হয় স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয় এই শব্দগুলোতে। 42টা শব্দ এখানে দেওয়া আছে। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণবেণী ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ বর্ণিতা পানি গৌণকোণ বানপণ শান চিক্কন নিক্কন তুন কফনি বণি গুণ গণনা পিনাক পণ্যবান। সো এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আমাদের আকর্ষণটা বেশি। তুমি ধরো যে এই জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হইতে পারে, এই জন্য বিশ্ববিদ্যালয়ে যখন প্রশাসন পরীক্ষা মানে কর্তৃপক্ষ যখন প্রশ্নটা করে তখন তারা এই জিনিসগুলোতে কি করে, কিভাবে করে, আমার কথা বিশ্বাস না করলে তোমরা একটু এই যে এইগুলো একটু দেখো, এগুলো তোমরা একটু দেখো যে এখানে কিভাবে প্রশ্ন আসছে। বিগত বছর এই নত্য এবং সত্যবিধান থেকে যদি প্রশ্ন আসে তাহলে ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু এই যে চাণক্য মাণিক্য গণ এই যে 42টা শব্দ স্বভাবতই ব্যবহৃত হয় এগুলো থেকে কিন্তু আসছে। তো আমরা এখানে একটু দেখবো, আমরা এখানে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কোনগুলো সত্যবিধানের উদাহরণ। আচ্ছা, সত্যবিধানটা আমরা স্কিপ করছি, আমরা একটু সত্যবিধানটা দেখবো। এই যে সত্যবিধানের ক্ষেত্রে এই নিয়মটা তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে লিখবা। সত্যবিধানের নিয়মটা এরকম, সত্যবিধানের নিয়মটা হচ্ছে যে রি র রেফ এগুলোর পর সর্বদা মূর্ধন্য স ব্যবহৃত হয়। কোন স ব্যবহৃত হয়? মূর্ধন্য স ব্যবহৃত হয়, কখনো তালব্য স কিংবা দন্ত স ব্যবহৃত হয় না। আরেকটা সত্যবিধানের নিয়ম আছে যেটা নত্যবিধানের নিয়মের সাথে রিলেট করতে পারবা, সেটা হচ্ছে যে ট বর্গীয় বর্ণগুলো আছে না, যে ট থ ড ড ঢ মূর্ধন্য, এই ট বর্গীয় বর্ণগুলোর পূর্বে সর্বদা যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন কষ্ট বানানটা তুমি লিখবা, কষ্ট বানানটা লিখলে তোমার মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। তুমি নষ্ট বানানটা লিখবা, মূর্ধন্য স দিয়ে লিখতে হবে, কারণ এখানে ট বর্গীয় বর্ণ আছে। তুমি লিখবা স্পষ্ট বানানটা, হ্যাঁ স্পষ্ট বানানটা মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। মনে রাখতে হবে কেবল তৎসম শব্দে কিন্তু মূর্ধন্য স এর ব্যবহার হয়। ঠিক আছে, আমাদের দেন ভাইয়া। ওকে, এইটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে রাখো ফ্রেন্ডদের মাঝে, কারণ আমাদের জয়কলি একাডেমি এই পাবলিকেশনস থেকে কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে এবং এই ক্লাসগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি তুমি বেনিফিটেড হবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপর স্বভাবতই ওই যে মূর্ধন্য স হয় কতিপয় শব্দ, এগুলো আমি তোমাদেরকে এখানে দিলাম, এটা তোমরা স্ক্রিনশটটা পড়ে নেবে বা এটা একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও।
বা এটার পিডিএফটা পড়ে ফেললে তোমরা ক্লাসটা আবার দেখে নিও যারা পরবর্তীতে সংযুক্ত হইছো। এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য স হয়, স্বভাবতই মূর্ধন্য স হয়, বা এটাকে আরেকভাবে প্রশ্ন আসে পরীক্ষাতে যে নিত্য মূর্ধন্য সবাচক শব্দ কোনগুলা। নিত্য মূর্ধন্য বাচক শব্দ মানে হচ্ছে যে এইগুলো জন্মগতভাবেই মূর্ধন্য সই ব্যবহৃত হয়, ঠিক আছে। সো এটা একটু তোমরা খেয়াল রাখবা, এই বর্ণগুলো এই শব্দগুলো কিন্তু নিত্য মূর্ধন্য সবাচক শব্দ। আমরা একটু পরবর্তীতে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে আমরা এখন প্রশ্ন সলভ করব, দেখি আমরা কতটুকু আসলে নত্য এবং সত্যবিধান পারি। আমি আবার বলতেছি নত্য এবং সত্যবিধান আসলে এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নাই, জাস্ট আমাদের মনে রাখতে হবে বানান হিসেবে এই নত্য এবং সত্যবিধান আসবে। মূর্ধন্য এর ব্যবহার নত্যবিধান এবং মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম হচ্ছে সত্যবিধান। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনগুলো সত্যবিধানের উদাহরণ? পোশাক, মাস্টার, করিস, দেশি, আশার, ওষা, ওষা, করিস। তো এখানে সত্যবিধানের যদি বলা হয় সত্যবিধানের উদাহরণ কোনটা, আমাদের দেখতে হবে যে মূর্ধন্য স আছে কোন শব্দগুলোতে। এই আশার এবং ওষা এই দুটো শব্দে মূর্ধন্য স আছে, এবং এই দুটো শব্দে কিন্তু স্বভাবতই মূর্ধন্য স হয়। স্বভাবতই মূর্ধন্য স হয় যে কতিপয় শব্দে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু আশার এবং ওষা কিন্তু রয়েছে, ঠিক আছে। লাইভ ক্লাস কবে হবে তা তো জানি না, আমাদের প্রতিদিন কিন্তু এখানে লাইভ ক্লাস হয়, প্রতিদিন 3টা করে লাইভ ক্লাস হয়, তাই তো ভাই? 3টা করে লাইভ ক্লাস হয় না? সো 3টা করে লাইভ ক্লাস হয়, সায়েন্সের জন্য হয়, আর্টসের জন্য হয়, বিভাগ পরিবর্তনের জন্য হয়, কমার্সের জন্য হয়, বিউপির জন্য হয়, এবং এই যে জয়কলির আয়োজন এটা কেবল কিন্তু তোমাদের আসলে ফ্রিতে বেনিফিট পাওয়ার জন্য, ফ্রিতে তোমরা এই সুবিধাটা যাতে পাও এই জন্য কিন্তু জয়কলি এই আয়োজনটা করেছে। এবং আমরা পরবর্তীতে যাই, একটু কথা না ভাই, আমরা পরবর্তীতে যাই। তৎসম শব্দের ক্ষেত্রে নিম্নে 3টি বর্ণের পূর্বে যুক্ত ন সবসময় মূর্ধন্য হয়। এই দেখো যেটা পড়ছিলাম হুবহু এরকম প্রশ্ন আসবে, যে বলছে যে তৎসম শব্দের ক্ষেত্রে নিচের কোন 3টি বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। আমরা বলছিলাম যে ট বর্গীয় বর্ণগুলো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এই বর্ণগুলোর পূর্বে সর্বদা কোন ব্যবহৃত হয়? সর্বদা দন্ত ন, সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। মূর্ধন্য ন এটা সঠিক উচ্চারণ। তো এখানে কি কি আছে? ট, ঠ, ড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন খ। অপশন খ হবে সঠিক উত্তর। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এটা কারা কারা বুঝতে পারছো একটু জানাও, কারা কারা এই ক্লাসটা বুঝতে পারছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং লাইভ ক্লাসটাতে আমি আবার বলতেছি যারা সংযুক্ত হয়েছে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো ফ্রেন্ডদের মাঝে। আমরা পরবর্তীতে প্রশ্নেতে যাব কিনা, আমরা পরবর্তী প্রশ্নে যাব কিনা। জয়কলির আজকের এই আয়োজনে তোমাদের সবাইকে আরবারও বলতেছি, তোমরা অনেক আসলে ফ্রিতে কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। নিয়মিত ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন কিন্তু অনেকটা হেল্পফুল হবে, বা অনেক কিন্তু তোমরা এগিয়ে থাকবে। আমরা একটু পরবর্তীতে দেখি তো কি আছে। তৎসম শব্দের ক্ষেত্রে নিম্নে 3টি বর্ণ, এটা তো আমরা পারলাম ট, ট, ঠ, ড। কোন বানানটি খাঁটি সত্যবিধানের উদাহরণ? সুরস। কোন বানানটি? এটা সুরস। ওই যে একটা চার্ট ছিল না, এই যে এই পাশে কয়েকটা বর্ণ আর এই পাশে কয়েকটা বর্ণ, মাত্র যে কয়েকটা শব্দ, এগুলোর মধ্যে কিন্তু এটা আছে। আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা বলছিলাম যে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। এখানে দেখো ষড়ঋতু, দেশ, আষাঢ় শেষ, হ্যাঁ, তারপর সুরস, অভিলাষ, ষড়যন্ত্র, এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য স হয়, ঠিক আছে। স্বভাবতই মূর্ধন্য স হয়। আমরা পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে, পরবর্তী শব্দটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন শব্দে? স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন শব্দে? ওই যে স্বভাবতই মূর্ধন্য হওয়ার যে লিস্টটা ছিল, এই লিস্টটা কি তোমরা পড়েছো বা স্ক্রিনশট রেখেছো? যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, এখান থেকে কিন্তু আসছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পারবা আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভূমিতা, পানি। একটা এই যে ছন্দটা আমরা পড়লাম জয়কলি বাংলা বিচিত্রা থেকে, যে ছন্দটা তোমরা এখানে দেখতে পেলে, এখানে তোমরা দেখতে পাবা যে নিপুণ শব্দটা কিন্তু স্বভাবতই যে মূর্ধন্য হয় যে 42টা শব্দে, এই শব্দের কিন্তু একটা অন্তর্গত শব্দ হচ্ছে যে নিপুণ, ঠিক আছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা একটু পরবর্তীতে দেখি। ট, ঠ এর আগে কি হয়? মূর্ধন্য স, দন্ত স, তালব্য স কোনোটাই নয়। মনে রাখবা ট বর্গীয় যে বর্ণগুলো আছে না, এটা তো আসলে কঠিন কিছু না। ট বর্গীয় যে বর্ণগুলো আছে এগুলোর পূর্বে সর্বদা মূর্ধন্য স ব্যবহৃত হয়, এবং ট বর্গীয় বর্ণগুলোর পূর্বে সর্বদা মূর্ধন্য ব্যবহৃত হয়। সর্বদা কি হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। এখানে যেহেতু মূর্ধন্য স আসছে, মূর্ধন্য স আমরা দিব, মূর্ধন্য স দিব আমরা। পরবর্তীতে যাই। পরবর্তীতে বাংলা বানানের বেশ কিছু নিয়ম আমরা শিখবো। বাংলা বানানের নিয়মগুলো আমরা একটু শিখবো। তোমরা এইবার কিন্তু তোমরা পারার কথা, কারণ বাংলা বানানটা তোমরা একদম ছোট থেকে শিখে আসতেছো। তোমাদের এইচএসসি তেও কিন্তু বাংলা বানানটা ছিল। তো আমাকে তোমরা প্রত্যেকে একটু রেসপন্স করবা। আবারও বলতেছি তোমাদের এই যে একটু দেখাই তোমাদেরকে বাংলা বিচিত্রা যে বইটা, এই বাংলা বিচিত্রা বইটা কিন্তু তোমরা আমি জানি ইতিমধ্যে তোমাদের অনেকের কাছে সংগ্রহে আছে। এর পাশাপাশি বলবো যারা এখনো সংগ্রহ করো নাই তারা কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু জয়কলি বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমি একটু পরবর্তীতে যদি যাই, আমাদের পরবর্তীতে দেখবো বাংলা বানান এবং বাংলা শব্দ শুদ্ধিকরণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সো তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, ঢাকা ইউনিভার্সিটিতে দাও এ ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে, বি ইউনিটে, সি ইউনিটে দাও না কেন, বা বিউপিতে বা গুচ্ছতে, জাহাঙ্গীরনগরে যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পরীক্ষা দিতে যাও না কেন, বাংলা বানান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে।
বলে রাখলাম কি আসবে, বাংলা বানান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, বাংলা বানান থেকে প্রশ্ন আসবে। সো এটা নিয়ে হেলাফেলা করা যাবে না, বাংলা বানানটা কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে, অতীব গুরুত্ব সহকারে পড়তে হবে। বাংলা বানানের বানান নির্ণয়ের কিছু কৌশল আমরা দেখবো এখানে। সেটা হচ্ছে দেখো, এই যে ভূত এবং অদ্ভুত এই দুইটা শব্দের বানান ব্যতীত, অদ্ভুত এবং ভূত এই দুইটা শব্দের বানান ব্যতীত বাকি যত ভূত আছে না, সকল ভূত শব্দের বানানে উকার হবে। সো এটাকে আমরা কিভাবে পড়তে পারি, আমি একটু আরো সহজ করে তোমাদেরকে বোঝাই দিই। এটা সেটা হচ্ছে যে এই যে দুইটা শব্দ আছে না, দুইটা শব্দ ব্যতীত বাকি যত ভূত আসবে, বলছে কি অদ্ভুত ও ভূতুরে এই দুইটা শব্দ ব্যতি রেখে বা বাকি যত ভূত আসবে, যেমন কিংভূত, ভূত, বশীভূত, ভূতপূর্ব, বহির্ভূত, অভিভূত, হ্যাঁ, এই বাকি সকল ভূত শব্দে বর সাথে কি আসবে, দীর্ঘ উকার আসবে। আর কেবল দুইটা শব্দে অদ্ভুত, এই বানানটা কিন্তু একটু অদ্ভুত টাইপের, এই বানানটা একটু অদ্ভুত, ঠিক আছে, এই বানানটাতে ভূতটা রস্যকার হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা একটু তাইলে পরবর্তীতে যাই। আমাদের পরবর্তীতে কি আছে, পরবর্তীতে তারা বলছে যে তয় বয় যদি যুক্ত হয়, এটার নিয়মটাকে আমি আর একটু বড় করে সহজ করে তোমাদেরকে পড়াই। সেটা হচ্ছে যে শব্দের শেষে যদি কিছু টক্সিক জিনিস, তয় বয়, তারপর টা, তারপর জিবি, তারপর বিদ্যা, তারপর এই যে পরিষদ, এগুলো যদি যুক্ত হয় শব্দের শেষে, তাহলে পূর্বের যে দীর্ঘইকারটা আছে না, এটা রস্যইকারে রূপান্তরিত হবে। কিভাবে আমি একটু তোমাদেরকে বলি। যেমন আমরা বানান লিখলাম দায়ী, দায়ী বানানটা দীর্ঘইকার দিয়ে, কিন্তু যখন দায়ের সাথে তয় বয় যুক্ত হবে, কি যুক্ত হবে, দায়ের সাথে তয় বয় যুক্ত হবে, তখন এই যে পূর্বের যে দীর্ঘইকারটা আছে এটা রস্যইকারে রূপান্তরিত হবে। মানে এই তয় বয়টা হচ্ছে যে একটা টক্সিক জিনিস। আমরা দায়িত্ব বানানটা লিখবো এরকম ভাবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। দায়ী বানানটা দীর্ঘইকার দিয়ে, কিন্তু যখন তয় বয় যুক্ত হবে টক্সিক জিনিসটা, তখন এটা দায়িত্ব বানানটা রস্যইকার দিয়ে হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা বানান আছে একাকী, একাকী দীর্ঘইকার দিয়ে, কিন্তু যখন একাকীর সাথে তয় বয় যুক্ত হবে, তখন এই একাকিত্ব বানানটা হয়ে যাবে, রস্যইকার দিয়ে, ঠিক আছে। সো এই টক্সিক জিনিসগুলো কি কি, তা, জিবি, বিদ্যা, পরিষদ। যেমন আমরা অনেক সময় লিখি প্রাণী বানানটা আমরা লিখি দীর্ঘইকার দিয়ে, এটা রাইট, ঠিক আছে, কিন্তু প্রাণীর সাথে যখন বিদ্যা যুক্ত হবে, তখন প্রাণীবিদ্যা বানানটা হবে রস্যইকার দিয়ে, কারণ ওই যে বিদ্যাটা টক্সিক জিনিস। তো তোমরা মনে রাখবা, শব্দের শেষে যদি তা, জিবি, বিদ্যা, পরিষদ এগুলো যুক্ত হয়, তাহলে সর্বদা এই যে পূর্বের যে দীর্ঘইকারটি আছে এটি আসলে রস্যইকারে রূপান্তরিত হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কারি রস্যইকার, কারি দীর্ঘইকার দিয়ে আমাদের প্রবলেম হয়। যেমন অনেক সময় বলে যে পাইকারি বানানটা লেখার জন্য, আবার বলে যে সহকারী বানানটা লেখার জন্য, আবার বলে সরকারি বানানটা লেখার জন্য। তো এই কারি এবং কারি নিয়ে কনফিউশনটা আমরা একটু পরবর্তী স্লাইডে আমরা যাব। পরবর্তী স্লাইডে এখানে কিন্তু দেয়া আছে, আমি একটু দেখাই। এখানে কারি রস্যইকার দীর্ঘইকার দিয়ে, এটা তোমরা হয়তো অনেকে পড়েছো, আজকে দেখো একটু তোমাদের কাছে সহজ মনে হবে। এটা জাস্ট তোমরা একটু দেখে রাখো। নিয়মটা হচ্ছে যে যদি 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 ব্যক্তি বোঝায়, কি বোঝায়, যদি ব্যক্তি বোঝায়, তাহলে কারিটা হবে সর্বদা দীর্ঘইকার দিয়ে। যেমন আমরা লিখলাম কারি দিয়ে কি লিখি, আমরা লিখি অর্জনকারী। এখন অর্জনকারী বলতে কি আসলে ব্যক্তি বোঝায়, তোমরাই বলো। অর্জনকারী বলতে অবশ্যই একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সো অর্জনকারী বানানটা আমরা লিখবো দীর্ঘইকার দিয়ে। তারপর বলছে বর্জনকারী বা গ্রহণকারী, হ্যাঁ। তারপর বলছে যে সহকারী বলতে অবশ্যই কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট বা একজন ব্যক্তিকে কিন্তু এখানে বোঝাচ্ছে। কিন্তু যদি ব্যক্তি না বোঝায় তাহলে কি হবে, যদি ব্যক্তি না বোঝায় তাহলে কারিটা হবে রস্যইকার দিয়ে। যেমন কি কি আছে ব্যক্তি বোঝায় না, যেমন সরকারি বলতে কিন্তু আসলে কোনো ব্যক্তিকে কিন্তু এখানে বোঝাচ্ছে না। তারপর বলছে তরকারি বা বলছে দরকারি, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে কোনো ব্যক্তিকে এখানে কিন্তু আসলে বোঝায় না। সো মনে রাখতে হবে, যদি কারির মাধ্যমে যদি ব্যক্তি বোঝায় তাহলে দীর্ঘইকার হবে, আর কারি যদি ব্যক্তি না বোঝায় তাহলে আসলে রস্যইকার হবে। আশা করি আপনারা এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। আমরা একটু জানবো যে পরবর্তীতে আমাদের এই আর কি কি বানান এখানে আছে। আমরা বানান নিয়ে আরো আমাদের যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা এখানে সলভ করব, ঠিক আছে। বানানের যে এমসিকিউ গুলো আছে এখানে আমরা সলভ করব। তার আগে আমরা একটু দেখি, আমরা পরবর্তীতে যাই, আমাদের বানানের যে প্রবলেমগুলো এগুলো আমরা একটু সলভ করি। বানানের প্রবলেমগুলো ওকে, ঠিক আছে। এবার বলেন নিচের কোন বানানটি শুদ্ধ নয়। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি আসলে শুদ্ধ নয়। আমরা দেখতে পাই যে কোন বানানটি শুদ্ধ নয়ের ক্ষেত্রে মরিচিকা, নূপুর, উষা, ক্যালেন্ডার। উষা বানানটা আমরা আজীবন শিখে আসছি, দীর্ঘ দিয়ে উষাটা হয়। ক্যালেন্ডার বানানটার মধ্যে আমরা প্রবলেম পাচ্ছি না। নূপুর বানানটা আমরা আচ্ছা ঠিক আছে মনে করলাম যে নূপুর বানানটা, এবং মরিচিকা মনে রাখতে হবে, মরিচিকা যে বানানটা আছে এই বানানটা হবে 2-1 গ্রুপের সদস্য। কি গ্রুপের সদস্য? 2-1 গ্রুপের সদস্য।
ওকে ঠিক আছে, আমাকে একটু জানান, আমাকে একটু দ্রুত জানাতে হবে যে এই মরিচিকা বানানটা শুদ্ধ আছে কিনা। বলছে যে নিচের কোনটি শুদ্ধ নয়। শুদ্ধ নয় মানে হচ্ছে যে অশুদ্ধ। পরীক্ষাতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে কোন জিনিসটা বলতেছে, শুদ্ধ নয় কথা বলতেছে নাকি অশুদ্ধ বা শুদ্ধর কথা বলতেছে, ঠিক না? সো আমাদের একটু মনে রাখতে হবে যে প্রশ্নটা কি আসছে। আমরা তাড়াহুড়া করা যাবে না। ভার্সিটি অ্যাডমিশনের টেস্টে যখন আমরা বসবো তখন অনেক জিনিস আমরা তাড়াহুড়া করে দিয়ে দিব। সো মরিচিকা বানানটা ঠিক আছে কিনা একটু আপনারা সব প্রত্যেকে একটু আমাকে জানান যে নিচের কোনটি শুদ্ধ নয় বা অশুদ্ধ, কি লিখবো আমরা, কোনটা লিখবো আমরা? মরিচিকা। মরিচিকা বানানটা কি হবে বলেন তো? মরিচিকা বানানটা হচ্ছে যে 2-1 গ্রুপের সদস্য, মরিচিকা বানানটা হবে মরিচিকা। তারপর আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? আবার বলছে শুদ্ধ বানান কোনটি। এবার আমাদেরকে শুদ্ধ বানানটা চাইছে। দেখি আমরা বানান কতটুকু পারি। পরিষ্কার, পুরস্কার, তিরস্কার, আবিষ্কার। পরিষ্কার, পুরস্কার, তিরস্কার, আবিষ্কার। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দন্তস্ব ক এবং আমাদের মূর্ধন্য ক এর মধ্যকার আমাদের প্রবলেম তৈরি হয়। সো দন্তস্ব ক এবং মূর্ধন্য ক এর যদি প্রবলেম তৈরি হয়, এইটা নির্ণয়ের একটা ছোট একটা টেকনিক আছে, আপনারা প্রত্যেকেই দেখেন যে যদি পূর্ববর্তী ধ্বনিটা, পূর্ববর্তী ধ্বনির উপর এটা ডিপেন্ড করে। পূর্ববর্তী ধ্বনি যদি অ অথবা আ হয় তাহলে আমরা জানি যে এখানে হবে দন্তস্ব ক, আর পূর্ববর্তী ধ্বনি যদি রস্যই অথবা রস্যউ হয় তাহলে হবে মূর্ধন্য ক। এবার আসেন সলভ করেন। তো প্রথমে বলছে পুরস্কার বানানটা। পুরস্কারের মধ্যে কি আছে? পুর অ। এখানে কি আছে? অ আছে। কি বলছি? যদি অ থাকে, অ অথবা আ থাকলে দন্তস্ব ক। তো এখানে পুরস্কার দন্তস্ব ক দিয়ে আছে। তো শুদ্ধ বানান কোনটা? পুরস্কার। আমরা প্রথমটা পেয়ে গেছি, আমাদের বাকিগুলো না দেখলেও হবে। বাকিগুলো আমাদের না দেখলেও হবে, কিন্তু বাকিগুলো যদি আমরা দেখতে যাই অবশ্যই এখানে আমরা ভুল পাবো। সো আমাকে একটু জানাতে হবে। লাইভ ক্লাসটা যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিন্তু এখানে নিয়মিত লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। প্রায় 3-4টা লাইভ ক্লাস আমাদের থাকে। সো লাইভ ক্লাসগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করতে হলে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে রাখতে হবে ফ্রেন্ডদের মাঝে। এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে একটু জানিয়ে রাখতে হবে এবং পরবর্তীতে আমাদের এই প্রশ্নগুলোর উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা একটু পরবর্তীতে যাই। আমরা এটা পারছি কিনা, আমরা প্রত্যেকেই এই উত্তরটা দিতে পারছি কিনা, সঠিক উত্তর আমরা দিতে পেরেছি কিনা একটু আমরা দেখবো। মরিচিকা, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। এবার বলেন শুদ্ধ বানান নিচের কোনটি? পুরস্কার অ। আচ্ছা, পুরস্কার এটা ঠিক আছে। তিরস্কার বানানটা কেন ঠিক নাই? কারণ তীরের মধ্যে কি আছে? পূর্ববর্তী ধ্বনিটা কি আছে? দন্তস্ব ক, মূর্ধন্য ক পূর্বে তীর ও আছে। তো তিরস্কার বানানটা কিন্তু দন্তস্ব ক দিয়ে হওয়ার কথা ছিল। পরিষ্কার বানানটা কি আছে? পর ই, রস্যই আছে। সো এখানে কি হওয়ার কথা ছিল? রস্যই যদি থাকে তাহলে এখানে আমাদের কি হওয়ার কথা ছিল? মূর্ধন্য ষ। পরিষ্কার বানানটা হওয়ার কথা ছিল পরিষ্কার, মূর্ধন্য ক দিয়ে। আবিষ্কারের মধ্যে কি আছে? আব ই, ই আছে, তার মানে এখানে মূর্ধন্য ক হওয়ার কথা ছিল। সো বাকিগুলো অশুদ্ধ, কিন্তু পুরস্কার বানানটা এখানে শুদ্ধ। নিচের কোনটি শুদ্ধ? নিচের কোন গুচ্ছটি শুদ্ধ? পরীক্ষাতে এই প্রশ্নটা বেশি আসতে দেখা যায় যে নিচের কোন গুচ্ছটি শুদ্ধ। সো বাক্য শুদ্ধিকরণ কিংবা বানান শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণ যাই বলেন না কেন, এগুলোতে আমাদের অবশ্যই কনসার্ন থাকতে হবে যে নিচের কোন গুচ্ছটি শুদ্ধ। কর্মমূর্ছা। আমরা জানি যে ব্যাকরণের একটা নিয়ম আছে, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। ইভেন আমি একটা ক্লাস নিয়েছিলাম এখানে, আপনারা হয়তো বা দেখেছেন যে আমি পড়িয়েছিলাম যে রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণটা দ্বিত্ব হবে না বা দুইবার হবে না। মানে কর্ম বানানটা এইভাবেই রাইট। এটাকে আবার ম দুইবার দেওয়ার দরকার নাই। রেফটা দেওয়ার পরে এই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব দেওয়ার দরকার নাই, তার মানে এটা ভুল। এটা ভুল। প্রায়শ শব্দের শেষে বিসর্গ দেওয়া লাগে না, শব্দের শেষে বিসর্গ দেওয়া লাগে না, এটা বাদ। কাহিনী ঠান্ডা, গণনা ঘনিষ্ঠ। সো এটা সঠিক উত্তরটা কি হবে? নিচের কোন গুচ্ছটি শুদ্ধ? এটা মনে করেন যে এটার উত্তরটা আমি জানি না, আপনারা কি উত্তরটা দিবেন একটু আমাকে বলেন। এটার উত্তরটা কি বলেন একটু? ফাহিম আহমেদ, জাকারিয়া হোসেন, তামান্না ইসলাম ফারিয়া, জাকারিয়া হোসেন, জুবাইর হোসেন, আফনান, প্রত্যেকে কমেন্ট করতেছো, সঠিক উত্তর দিতে পারতেছো, আবার অনেকে সঠিক উত্তর দিতে পারছে না। যারা সঠিক উত্তর দিতে পারতেছে তাদের জন্য তো শুভকামনা, এবং যারা দিতে পারেনি তাদের জন্য পরবর্তীতে কি প্রশ্ন আছে এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? সেটা সঠিক উত্তরটা কি বলো? কাহিনী ঠান্ডা, গণনা বানানের মধ্যে মূর্ধন্য, তাই তো? বলেন এটা সঠিক উত্তরটা কি হবে? কাহিনী ঠান্ডা, হ্যাঁ এটাই এটাই এটাই। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত। প্রমিত মানে কি? প্রমিত মানে হচ্ছে যে শুদ্ধ বানানের দৃষ্টান্ত। সে শুদ্ধ বানানের যদি দৃষ্টান্ত বলা হয় শুদ্ধ কি হবে? সমীচীন বানানটা এখানে আমাদের কাছে মনে হইতেছে ঠিক আছে। উচিত, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা কি ঠিক আছে? সমীচীন বানানটা ঠিক কিভাবে আছে বলেন? সমীচীনটা তো ঠিক নাই। সমীচীনের কি দুইটাই দীর্ঘইকার। সমীচীন, সমীচীন এটা আমাদের একটা গ্রুপের সদস্য, এটা হচ্ছে যে 2 গ্রুপের সদস্য। নিনিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু। মুমূর্ষু বানানটা কিন্তু ঠিক আছে, কারণ মুমূর্ষু বানানের মধ্যে আমরা জানি যে মুমূর্ষু বানানের মধ্যে রস্যকার দীর্ঘকারের প্রবলেম। তো মনে রাখবেন প্রথম এবং তৃতীয়, ফার্স্ট এবং লাস্ট রস্যকার,
আর মাঝখানেরটা একটু ব্যতিক্রম, অনেকটা পরিবারের যে সেকেন্ড যে সন্তান থাকে মেজো ছেলে, সে একটু আসলে কি থাকে, একটু বেপরোয়া টাইপের, উশৃঙ্খল টাইপের থাকে। তারা মনে রাখবো ফার্স্ট এবং লাস্ট এই দুইটা সেম, কিন্তু মাঝখানেরটা একটু ব্যতিক্রম। মুমূর্ষু বানানটা ঠিক আছে, অপরাহ্ন, নির্নিমেষ। অপরাহ্ন, পূর্বাহ্ন, এটা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমরা লিখলাম পূর্বাহ্ন, আমরা লিখলাম মধ্যাহ্ন, আমরা একটু ধারাবাহিকভাবে যাই, তারপর লিখলাম আমরা, বানানগুলো আমি লিখতেছি, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, তারপর লিখলাম আমরা অপরাহ্ন, তারপর লিখলাম আমরা সায়াহ্ন, তারপর কি লিখলাম সায়াহ্ন। সো এই বানানগুলোর মনে রাখার একটা খুব সহজ একটা টেকনিক আছে। সহজ টেকনিকটা হচ্ছে এদেরকে আমরা মনে রাখবো কিভাবে, কারণ এগুলোকে আমরা মনে রাখবো বি ইউ বি ইউ, ঠিক আছে। বিলো আপ, বিলো মানে হচ্ছে নিচে, আপ মানে হচ্ছে যে উপরে, হ্যাঁ, মানে নটা কোন জায়গায় হবে আর কি। বুবু, আমরা অনেক সময় বড় বোনকে কি বলি, বুবু বলি না। সো এটার টেকনিকটা আমরা বুবু মনে রাখতে পারি, কারণ আমরা জানি যে পূর্বাহ্ন দিবসের পূর্বভাগ, দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন, দিবসের অপরভাগ অপরাহ্ন, এবং শেষে হচ্ছে যে সায়াহ্ন। সো এই বানানটা আমরা মনে রাখবো বুবুর মাধ্যমে, অর্থাৎ নিচে কি হবে, নিচে হবে ন, প্রথমটা হচ্ছে যে নিচে ন, তারপর মধ্যাহ্নতে উপরে ন, অপরাহ্নতে আবার বুবুর বি মানে নিচে ন, এবং সায়াহ্নতে উপরে ন। তাহলে দেখেন এটা হচ্ছে যে বি নিচে ন, এটা হচ্ছে যে ইউ উপরে ন, এটা হচ্ছে যে নিচে ন, এটা হচ্ছে যে উপরে ন। সো এটা কি হয়েছে, বি ইউ বি ইউ, বুবু, ঠিক আছে। আশা করি এটা আপনাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা, আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা একটু প্রত্যেকেই জানাই, একটু কমেন্ট সেকশনে জানাই যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, যে নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত। আর নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু। সো অপরাহ্ন বানানটা ঠিক আছে, অপরাহ্ন বানানের নিচে ন, নিচে ন, এটা কোথায় নয়, এটাও নিচে ন। মুমূর্ষু বানানটা হচ্ছে নির্নিমেষ বানানটা ঠিক আছে। বাকি বানানগুলোতে কিন্তু প্রবলেম আছে। পরিষ্কার, বিভীষিকা, পুনঃপৌনিক, সমীকরণ, বিষণ্ণ, বাল্মীকি, বাল্মীকি বানানটা হইছে। আচ্ছা, তারপর আমরা একটু পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী বানানের মধ্যে কি আছে, নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি সঠিক বা ঠিক। সঠিক বানানটা ঠিক কি হবে, একটু ঝটপট সবাই উত্তর দিয়ে দেন। আমাদের প্রায় শেষের দিকে বাংলা বানানের বেশ কিছু নিয়ম আমরা শিখলাম, এবং আমাদের বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করতেছি। একটু বাংলা বানানের নিচের কোন বানানটি ঠিক একটু আমাকে বলেন, নিচের কোন বানানটি ঠিক। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, মুমূর্ষু, পরিণয়। প্রতিযোগিতা বানানটা তো আসলে ঠিক না, কারণ আমরা জানি প্রতিযোগী বানানটা দীর্ঘইকার দিয়ে, প্রতিযোগী বানানটা দীর্ঘইকার দিয়ে, ওকে ফাইন। কিন্তু যখন এই যে টক্সিক তা যুক্ত হবে, তার মতো আরো কি কি আছে, তয় বয়, জীবী, বিদ্যা, পরিষদ, এগুলো যখন যুক্ত হবে, তখন আমরা জানি যে পূর্বের যে দীর্ঘইকারটি এটা আসলে রস্বইকার হয়ে যায়। তাইলে প্রতিযোগিতা বানানটা কিভাবে হবে, প্রতিযোগিতা, প্রতিযোগী বানান দীর্ঘইকার দিয়ে, কিন্তু প্রতিযোগিতা রস্বইকার দিয়ে। সো এটা আসলে অশুদ্ধ। মুমূর্ষু বানানটা আমরা কি বলছিলাম, ফার্স্ট এবং লাস্ট থাকবে সেম, কিন্তু এখানে লাস্টে কি দিছে, দীর্ঘ উকার দিছে, তার মানে এটা ভুল। সো আকাঙ্ক্ষা এবং পরিণয় এই দুইটা বানানের মধ্যে সঠিক উত্তরটা কি হবে, আকাঙ্ক্ষা এবং পরিণয় এই দুইটা বানানের মধ্যে সঠিকটা কি হবে। শরীফুদ্দিন, জওয়ারদার, তাসকিন, ইকরাম, জাকারিয়া, সোহাসিনী, মেঘলা আকাশ, তামান্না ইসলাম, সাদিয়া আফরিন, প্রত্যেকে কমেন্ট করছে, আমি প্রত্যেকের নাম বললাম। এবং তোমাদের কাজ হচ্ছে এখন এটা সঠিক উত্তরটা দিবা, তোমরা বলো সঠিক উত্তরটা কি হবে, এটা সঠিক উত্তর কি হবে। নিচের কোন বানানটি ঠিক, প্রতিযোগিতা আসলে রং, মুমূর্ষু রং, পরিণয়, আকাঙ্ক্ষা, এই চারটা শব্দের মধ্যে কি হবে, চারটা শব্দের মধ্যে কোনটা সঠিক বলেন, আপনারা প্রত্যেকেই বলেন নিচের কোন বানানটি ঠিক। আচ্ছা, আমাদের এই সকল বিষয় কিন্তু এখানে আয়োজন করা হয়েছে আসলে জয়কলি বাংলা বিচিত্রার পক্ষ থেকে। সো জয়কলি বাংলা বিচিত্রাটা আপনারা প্রত্যেকেই, আমার সাজেশন থাকবে আপনারা সংগ্রহে রাখবেন, এবং এই বাংলা বিচিত্রা বইটার মাধ্যমে আপনারা কিন্তু ভার্সিটির যে বাংলার যে ভীতিটা, ভয়টা, সেটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। সো এখানে সঠিক আকাঙ্ক্ষা বানানটা এখানে হয় নাই, পরিণয় বানানটা এখানে ঠিক আছে, রয়ের পরে মূর্ধন্য বসছে, আমরা জানি যে নত্য বিধানে এটা হয়। আমরা পরবর্তীতে যাব, নিচের কোন বানানটি অশুদ্ধ, আবার বলছে অশুদ্ধ বানান, বারবার অশুদ্ধ বানান দে, আমরা তো অশুদ্ধ বানান দেখলে একটু গুলায় ফেলি, ঠিক না। রচনা বলি, পূর্বাহ্ন, সত্য, দেখেন পূর্বাহ্ন বানানটা আসছে, পরন্তু পূর্বাহ্ন বানানটা সঠিক কিনা আমি আপনাদেরকে যেটা বলছিলাম, বি ইউ বি ইউ, বুবু। সো বিলো, পূর্বাহ্নতে নিচে ন থাকার কথা, বিলো মানে হচ্ছে যে নিচে, সো পূর্বাহ্নতে নটা থাকার কথা ছিল এই জায়গায়, ঠিক আছে। নিচের কোন বানানটি অশুদ্ধ আমাদের আর দরকার নাই, এই পূর্বাহ্ন বানানটাই অশুদ্ধ, কারণ পূর্বাহ্নতে উপরে ন না,
পূর্বাহ্ন নটা হচ্ছে যে নিচে, কারণ আমরা জানি যে এই যে আমরা ছোট একটা টেকনিক পড়ছিলাম, এখানে কিন্তু নটা আসলে নিচে বসে। আর রচনাবলী বানানটা ঠিক আছে, কারণ শব্দের শেষে যদি আলী অঞ্জলি আবলি বলি থাকে তাহলে শব্দের স্বীকার হয়, এটা ঠিক আছে। পিপিলিকা বানানটা ঠিক আছে, 1 to 1, ঠিক আছে, 1 to 1। সত্য বানানটাও কিন্তু এখানে ঠিক আছে, মালিকানা। এটা 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 সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান তাহলে কোনটা হবে? অশুদ্ধ বানান এখানে আসলে কি হবে বলেন? অশুদ্ধ বানান কোনটা আসলে? অশুদ্ধ বানান কোনটা? অশুদ্ধ বানান কোনটা? অশুদ্ধ বানান হচ্ছে পূর্বাহ্ন, ঠিক আছে। আবার এটাকে আমরা বাক্য সংকোচন হিসেবে মনে রাখতে পারি, খুবই সহজ। দিবসের পূর্বভাগ পূর্বাহ্ন, দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন, ক্রমান্বয়ে দিবসের অপরভাগ অপরাহ্ন, দিবসের শেষ ভাগ সায়াহ্ন, ঠিক আছে। সো পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন, এই বানানটাতে আমার কাছে মনে হয় না যে আর কোনো কনফিউশন থাকবে। কনফিউশন থাকলে আপনারা আমাকে এখানে করতে পারেন, প্রশ্নটা এখানে আমাকে করবেন, ঠিক আছে ভাই। 121 বললেন কেন? আচ্ছা 121টা আমি ক্লিয়ার করি। 121 মানে হচ্ছে যে একটা গ্রুপ, এই গ্রুপে 1 ইজ ইকুয়াল টু রস্বইকার এবং 2 ইজ ইকুয়াল টু দীর্ঘইকার, ঠিক আছে। আমরা জানি যে প্রথমে কি আসে? রস্বইকার আসে, তারপর দীর্ঘইকার আসে। এবং ক্লাসের ফার্স্ট বয় যে সে কিন্তু ক্লাসের যে ফার্স্ট বয় সে কিন্তু ধরো যে আমরা ধরলাম যে রস্বইকারকে ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় হচ্ছে দীর্ঘইকার। সো এখানে 1 to 1 মানে হচ্ছে যে রস্বইকার, 2 মানে হচ্ছে দীর্ঘইকার, তারপর 1 মানে হচ্ছে যে রস্বইকার। সো এই গ্রুপের সদস্য যেগুলো আছে, যেমন পিপিলিকা, পিপিলিকা বানানটাতে বসায় দাও পিপি লিকা, তারপর বিভীষিকা বিভীষিকা। 1 to 1, 1 to 1 মানে হচ্ছে যে রস্বইকার দীর্ঘইকার রস্বইকার। 2 to মানে হচ্ছে যে দীর্ঘইকার দীর্ঘইকার, দুইটাই দীর্ঘইকার, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা কেন বোঝো না? এটা তো পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন তো আমরা একটু আগে পড়ালাম। পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন কেন হইলো এটা আমরা একটু আগে পড়ালাম না? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে। ওকে আমরা একটু পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন কি? আমাদের পরবর্তী প্রশ্নে তারা বলছে নিচের, আমি কিন্তু তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, দেখো বাংলা বানানের এবং আমাদের যে মিশন ডিইউ, হ্যাঁ বি ইউনিটের যে ক্লাসগুলো এগুলো কিন্তু নিয়মিত এখানে হবে। আমরা অসুস্থতা থাকা সত্ত্বেও, যেমন আমি কিন্তু প্রায় 4-5 দিন যাবত কিন্তু আমি কিন্তু জ্বর ঠান্ডা এগুলোর মাধ্যমে কিন্তু আমি অসুস্থ, কিন্তু তারপরে কিন্তু আমার যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু তোমাদের সাথে আমি নিচ্ছি এই কারণেই যে তোমাদের বাংলার প্রস্তুতিটা যাতে থেমে না থাকে, আটকে না থাকে, এটা যাতে প্রিপারেশনটা তোমরা আরো খুব চমৎকারভাবে আমাদের সাথে নিতে পারো। সো কোন বানানগুচ্ছ অশুদ্ধ? বানানগুচ্ছ অশুদ্ধের ক্ষেত্রে আমরা দেখলাম মন্ত্রিত্ব, মন্ত্রী বানানটা দীর্ঘইকার দিয়ে কিন্তু যখন তয়ব যুক্ত হবে তখন মন্ত্রিত্ব রস্বইকার দিয়ে, এটা ঠিকই আছে। বুৎপত্তি অস্তিত্ব ব্যবসা সায়াহ্ন। এখন দেখেন তো সায়াহ্নতে নটা কোথায় থাকার কথা ছিল? আবার আসেন বিইউ বিইউ, সায়াহ্ন, সায়াহ্ন হচ্ছে লাস্টেরটা সায়াহ্ন। সো সায়াহ্নতে উপরে থাকার কথা ছিল, এটা ঠিকই আছে, এটাও শুদ্ধ আমার কাছে মনে হচ্ছে। দ্বন্দ্ব রন্ধ্র পণ্ড মূর্খ মুখ্য সূক্ষ্ম, এই চারটা বানানের মধ্যে কি হবে? সঠিক উত্তরটা কি হবে বলেন? প্রত্যেকেই বলেন এটা সঠিক উত্তরটা আসলে কি হবে? নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? এটা সঠিক উত্তরটা কি হবে? কি বলছে? বানানগুচ্ছ অশুদ্ধ বলছে। অশুদ্ধ হলে কি হবে বলেন? জি ভাই বুঝতে পারছে। 25-এর খ, 25-এর কি? 25-এর হচ্ছে খ বলতেছেন, হ্যাঁ, কারণ এখানে পূর্বাহ্ন যে বানানটা আছে, এই পূর্বাহ্ন বানানের মধ্যে আমরা জানি যে পূর্বাহ্ন যেটা আছে এটা পূর্বাহ্নটা প্রথমে। সো পূর্বাহ্ন বানানের মধ্যে বি, হ্যাঁ বি মানে হচ্ছে যে নিচে নটা থাকার কথা ছিল, কিন্তু এখানে দিয়ে দিছে উপরে ন। যদি একটা গুচ্ছের মধ্যে, একটা ফুল বানানের মধ্যে যদি কেবল একটা বানানে যদি ভুল থাকে তাহলে সেইটাকে আমরা এই গুচ্ছটা, এই ফুল যে অপশনটা, এটাকেই আমরা ইনকারেক্ট ধরে নিব। দারিদ্রতা শব্দটি কেন অশুদ্ধ? দারিদ্রতা শব্দটি কেন অশুদ্ধ আমরা একটু দেখবো। কারণ দারিদ্রতা শব্দটির এখানে প্রত্যয়জনিত দ্বিত্বজনিত কারণে নাকি কি কারকজনিত কারণে এটা আমরা বলি। দারিদ্রতা এখানে একটা প্রত্যয়, এক্সট্রা একটা প্রত্যয় যুক্ত হয়েছে, কারণ আমরা জানি যে বিশেষ্য যে পদগুলো আছে, আমরা কি জানি বিশেষ্য যে পদগুলো আছে দরিদ্র, এই বিশেষ্য পদ দরিদ্রকে যখন আমরা বিশেষণ পদ, দরিদ্রটা হচ্ছে বিশেষণ পদ, এটাকে যখন আমরা বিশেষ্য করতে যাব তখন এটার সাথে তা যুক্ত করতে পারবো। এটার সাথে কি যুক্ত করতে পারবো? তা যুক্ত করতে পারবো। দরিদ্রতা এটা কারেক্ট, কিন্তু বলছে দারিদ্রতা। আমরা বিশেষণ যেটা আছে, আমি আবারও বলি, বিশেষণ থেকে যখন আমরা বিশেষ্যে যাব, বিশেষণ থেকে আমরা যখন বিশেষ্যে যাব তখন দুইটা টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে যে এটার সাথে তা যুক্ত করলে এটা আসলে বিশেষ্য হয়ে যাবে। আরেকটা টেকনিক হচ্ছে এইটার সাথে জফলা যুক্ত করতে পারবো। কি যুক্ত করতে পারবো? আমরা জফলা যুক্ত করতে পারবো।
আবারও বলি যে বিশেষণ যে পদগুলো আছে, বিশেষণ পদগুলোকে বিশেষ্য করতে হলে এটাকে দুইটা নিয়মে করা যায়, দুইটা টেকনিকে করা যায়। একটা হচ্ছে যে এই বিশেষণের সাথে আপনি তা যুক্ত করতে পারবেন, আরেকটা হচ্ছে এই বিশেষণের সাথে আপনি জফলা যুক্ত করতে পারবেন। ঠিক আছে, এখন মূল শব্দটা কি ছিল? মূল শব্দটা হচ্ছে যে দরিদ্র, এটা একটা বিশেষণ পদ, ঠিক না, একটা মানুষের অবস্থা বোঝায়। সো এটাকে যখন আমরা দুইটি ক্যাটাগরিতে বিশেষ্য করবো, একটা হচ্ছে যে দরিদ্রের সাথে তা যুক্ত করতে পারবো, আবার এটার সাথে জফলা যুক্ত করতে পারবো। এখন যদি জফলা যুক্ত করি তাহলে আদিস্বরটা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি মানে হচ্ছে যে শব্দের আদিতে যে স্বরটা আসবে এটা একটা বৃদ্ধি পাবে, একটু বাড়বে। তাহলে আমরা লিখলাম দারিদ্র। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে তিনটা, দরিদ্র, দারিদ্র এবং আরেকটা হচ্ছে যে দরিদ্রতা। দরিদ্রতা, এই তিনটা রাইট। কিন্তু দারিদ্রতা, এই যে এখানে জফলা যুক্ত করছে, আবার আদিস্বর বৃদ্ধি করছে, আবার তা দিছে, এটা আসলে প্রত্যয়ের দ্বিত্বজনিত কারণে এটা আসলে ভুল হয়েছে। এটা আসলে প্রত্যয়ের দ্বিত্বজনিত কারণে কিন্তু এটা ভুল হয়েছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলি যে যে শব্দগুলোতে আমরা বিশেষণ শব্দগুলো যেগুলো আছে না, এই বিশেষণ শব্দগুলোকে বিশেষ্য করতে দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে যে এটার সাথে আমরা তা যুক্ত করতে পারবো, প্রত্যয় যুক্ত করতে পারবো, আবার এটাকে জফলা যুক্ত করতে পারবো। কিন্তু যখন জফলা যুক্ত করব তখন আমাদের মনে রাখতে হবে যে আদি স্বরটা বৃদ্ধি পাবে, শব্দের আদিতে যে স্বরটা আসবে এটা বাড়াতে হবে। যেমন আমি একটা শব্দ বললাম অলস, আমি কি শব্দ বললাম? অলস। সো অলস শব্দটা আর বিশেষণ, এটাকে আমরা যখন বিশেষ্য করব তখন আমাদের এই যে যদি লিখতে জফলা দিই তাহলে কি হবে? একটা জফলা দিলাম, আদি স্বরটা আমাদের বৃদ্ধি করতে হবে, তখন আমরা এটা অলস্য বলতে পারবো না, আদি স্বর বৃদ্ধি হলে হবে আলস্য। ঠিক আছে, অথবা এই অলসটাকে আমরা বলতে পারি শুধু অলসের সাথে আমরা তা যুক্ত করতে পারি। সো দুইটা জিনিস দুইটা ভাবে কিন্তু আমরা করতে পারি। সো আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা বলুন, আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে কৃপণ শব্দটার বিশেষ রূপ কি হবে? কৃপণ মানে হচ্ছে যে মাইজার, মাইজার মানে হচ্ছে কৃপণ। সো কৃপণ শব্দটার বিশেষ্যটা আপনারা দুই ভাবে করেন, তো একটু আমাকে বলেন দুই ভাবে এই কৃপণ শব্দটার বিশেষ্যটা লিখেন, একটু কমেন্ট সেকশনে লিখেন, দ্রুত 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 দ্রুত। কৃপণ শব্দটার বিশেষ্যটা আমি একটু দেখতে চাই। কৃপণ শব্দের বিশেষ্য, কৃপণ শব্দের বিশেষ্য। আরেকটা শব্দ হচ্ছে যে বহুল, বহুল শব্দের বিশেষ্যটা আমরা করব। বহুল মানে কোয়ান্টিটি বোঝায়, আমরা জানি যে পরিমাণ, পরিমাপ, দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা, হ্যাঁ, তারপর রঙের নাম, এগুলো যদি বোঝায় তাহলে সেটা ডেফিনেটলি বিশেষণ। সো এখানে কিন্তু বহুল বলতে আসলে একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। বলেন বহুল, এটা বিশেষণ, এটাকে বিশেষ্য করতে হলে আমরা কি জানি? বিশেষ্য করতে হলে তা যুক্ত করলে হয়ে যায়। ওকে ফাইন, বহুল, বহুলতা, ফাইন। যদি জফলা যুক্ত করতে চান, যদি একটু এক্সট্রা মাতব্বরি করতে চান তাহলে এখানে আদিস্বরটা বৃদ্ধি করতে হবে, আদিস্বরটা বৃদ্ধি করতে হবে আর জফলা যুক্ত করে দেন, বাহুল্য। ঠিক আছে, সো কৃপণটা কি হবে? কৃপণ, কৃপণ্য না, কৃপণ্য না, কৃপণের সাথে যখন জফলা যুক্ত করবেন তখন আদিস্বরটা বৃদ্ধি পাবে, কার্পণ্য, কার্পণ্য। ঠিক আছে, এটা হবে কার্পণ্য। ওকে, তাহলে এই নিয়মটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে শব্দের শেষে যদি এরকম থাকে এটাকে আমরা নির্ণয় করব দুই ভাবে, যেটার সাথে তা যুক্ত করতে পারবো, আবার এটার সাথে জফলা দিতে পারবো। কিন্তু জফলা দিলে আমাদের এনশিওর করতে হবে, মেক শিওর করতে হবে যে আমরা আসলে এখানে একটা আদিস্বরটা বৃদ্ধি করলাম কিনা। ঠিক আছে, ওকে। তারপর কি দিলাম? কবর কবিতার কবির নামের বানান কোনটা? এটা বিশ্ববিদ্যালয়ে আগত একটা প্রশ্ন। জসিমউদ্দিন বানানটা কিভাবে লিখতে হবে আমাদের একটু আমরা দেখে ফেলি। আমরা আমাদের প্রায় শেষের দিকে ক্লাস, তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা করেছে সবার জন্য শুভকামনা। সবাই নিয়মিত ক্লাসগুলো করবা, জয়কলিয়া আয়োজিত যে ক্লাসগুলো, ফ্রি লাইভ ক্লাসগুলো থাকে। জসিমউদ্দিন বানানটা এটা আসলে খুব বেশি একটা প্রশ্ন আসবে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসছিল যেহেতু এখানে তোমাদেরকে দিয়ে দিলাম জসিমউদ্দিন। শুদ্ধরূপ কোনটি? শুদ্ধরূপ হচ্ছে, এখন তোমরা পারবা, শুদ্ধরূপ কি বলো? সৌজন্য, সৌজন্য অথবা সুজনতা। ঠিক আছে, তারপর কি আছে? নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে প্রতিযোগিতা, রস্বীকার দিয়ে প্রতিযোগিতা। ঠিক আছে, শুদ্ধ বানান প্রতিযোগিতা। বাকি সবগুলো ভুল। অঞ্জলি বানান আমরা জানি যে শব্দের শেষে আলি, অঞ্জলি, আবলি বলি থাকলে সর্বদা রস্বীকার হয়। সহযোগী বানান দীর্ঘকার দিয়ে, কিন্তু যখন তা যুক্ত হবে তখন সহযোগিতা রস্বীকার দিয়ে, প্রতিযোগিতা রস্বীকার দিয়ে। সো প্রতিযোগিতা, এই বানানটা এটাই কারেক্ট। ঠিক আছে, আমরা একটু পরবর্তীতে যাই, পরবর্তীতে আমাদের আর নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। আমরা বেশ কিছু প্রথম থেকে যদি একটু দেখাই যে অপরিচিতা, প্রতিদান, নত্য, সত্যবিধান বা বানান শুদ্ধিকরণ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, তো এই সবগুলো জিনিস আমরা এখানে পড়লাম। তো তোমরা আবার ওই ক্লাসটা দেখতে পারো, এবং আমি জানি না আজকে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাবা, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে এখানে করতে পারো। আমরা একদম ক্লাসের শুরুতে আবার চলে আসলাম, লাস্ট থেকে একদম ফার্স্টে। সো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে অন্তর। ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এবং আমি চাই যে আমার জুনিয়র হিসেবে তোমরা ক্যাম্পাসে পরিচিত, তোমরা ক্যাম্পাসে আসো। ঠিক আছে,
আমি চাই যে তোমরা প্রত্যেকে ক্যাম্পাসে আসো। আমি তোমাদের জন্য এখানে দুইটা ইমোজি দিলাম, ভালোবাসার ইমোজি, এইটা হচ্ছে আমি। সো আজকে এই পর্যন্ত, সবার সাথে দেখা হবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।